সকাল ৮টা, ঢাকার এক ব্যস্ত রাস্তা। কাছে মোড়া বিশাল বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে অভি বারবার নিজের শার্টের কলার ঠিক করছে। ঘামছে, বুকের ভেতরটা কেমন জানি ধুকপুক করছে। আজ তার জীবনের সবচেয়ে বড় দিন। আজ যদি এই চাকরিটা না হয়, তাহলে বাড়ি ভাড়া, মায়ের ওষুধ, ছোট বোনের কলেজ, সবকিছুই অন্ধকার। আল্লাহ, আজকে একটু সাহায্য করো। বিল্ডিং এর গেটে ঢুকতে রিসেপশন থেকে বলা হলো, Mr. Abid Hassan, 17th floor, see you interview. সিইও। এই শব্দটাই তাকে আরো নার্ভাস করে দিল। লিফটে উঠতে উঠতে আয়নায় নিজের মুখ দেখলো সে। চোখের নিচে হালকা কালি, কিন্তু চোখে আছে একরকম জেদ। ভয় পেলে চলবে না অভি, আজ বাঁচতে হলে জিততেই হবে। 17 তলায় পুরো ফ্লোরটা যেন অন্য দুনিয়া। সাদা মার্বেল ফ্লোর, কাচের দেয়াল, সবাই ছুটোছুটি করছে। আজ ম্যাডাম খুব খারাপ মোডে। লাস্ট 3জন ক্যান্ডিডেটকে 10 মিনিটে বের করে দিয়েছে। অভির গলা শুকিয়ে গেল। সিইও যদি এমন হয়, তাহলে তো আমি 5 মিনিটও টিকবো না। You can go in now. অভি দরজায় টোকা দিল। কাম ইন। দরজা খুলতেই অভির চোখে পড়ল এক ভয়ঙ্কর সুন্দর মেয়ে। লম্বা চুল, ব্ল্যাক ব্লেজার, হিলের আওয়াজে পুরো রুম কাঁপছে। ডেস্কের ওপাশে বসে আছে আনিকা। সো ইউ আর আবি হাসান? জি, মানে ইয়েস ম্যাম। সিট। অভি বসতেই আনিকা ফাইল উল্টাতে উল্টাতে বলল, ইউর সিজিপি ইজ অ্যাভারেজ, নো ফরেন ডিগ্রি, নো বিগ কোম্পানি এক্সপিরিয়েন্স। হালকা হাসলো সে, কিন্তু সেই হাসিতে অপমান। টেল মি ওয়ান রিজন ওয়াই আই শুড হায়ার ইউ। বিকজ আই ওয়ার্ক হার্ডার দ্যান এনিওয়ান ইন দিস রুম। কনফিডেন্স অর অ্যারোগেন্স? ডেসপারেশন ম্যাম। ঘরে হঠাৎ নীরবতা। এক্সপ্লেইন। আমি গরিব ঘরের ছেলে, আমার কাছে লাক্সারি অপশন নেই। আমি কাজ না করলে আমার পরিবার খেতে পারবে না। সো আই ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি টু ফেইল। এই প্রথম আনিকার চোখে 1 সেকেন্ডের জন্য কিছু বদলালো। ইমোশনাল স্টোরিজ ডাজ নট ইমপ্রেস মি। বাট রেজাল্টস উইল। আনিকা চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে দাঁড়ালো। ইউ নো হোয়াট, আই হেট ইমোশনাল ম্যান। অ্যান্ড আই হেট অ্যারোগেন্ট বসেস। ঘরে যেন বজ্রপাত। হোয়াট ডিড ইউ জাস্ট সে? I said I hate arrogant bosses, but I still want this job. কয়েক সেকেন্ড চুপ থেকে আনিকা ঠোঁট বাঁকিয়ে বলল, You are either very stupid or very brave. You start from Monday. What? But remember, I will make your life hell. I'm already living in hell, ma'am. অভি রুম থেকে বের হতেই হাঁটু কাঁপছে। চাকরি পেয়েছে, কিন্তু জানে না সে আসলে নিজের জীবনের সবচেয়ে বড় যুদ্ধের ভেতরে ঢুকে গেছে। আর ভেতরে কাচের জানালার সামনে দাঁড়িয়ে আনিকা প্রথমবার মনে মনে ভাবলো, এই ছেলেটা আমাকে ভয় পায় না কেন? সেই প্রশ্নটাই একদিন তার জীবনের সবকিছু বদলে দেবে। সকাল 6টা, অভির ঘুম ভাঙলো মায়ের কাশির শব্দে। ছোট্ট ভাড়া বাসা, এক রুম, এক চুলা, এক টেবিল। এই ঘরেই তার সব স্বপ্ন আর দায়িত্ব আটকে আছে। আজ তো তোর প্রথম দিন না? হ্যাঁ মা, আজ থেকে আমি অফিসার মানুষ। মা কপালে হাত বুলিয়ে দিলেন। কষ্ট করিস বাবা, কষ্ট করলেই আল্লাহ একদিন হাসাবেন। অভি জানে না আজ আল্লাহ হাসাবেন না কাঁদাবেন। অফিসে ঢুকেই 9টার ঠিক 5 মিনিট আগে অভি অফিসে ঢুকলো। টাই, ফাইল, ল্যাপটপ সব ঠিকঠাক। New boss CEO is watching. অভির বুক ধক করে উঠল। প্রথম দিনেই ভেতরে ঢুকতেই দেখলো আনিকা দাঁড়িয়ে জানালার সামনে। আজ সে আরো ভয়ঙ্কর সুন্দর। হালকা পারফিউমের গন্ধে পুরো রুম ভরে আছে। Late. ম্যাম, it's 8:55. My watch says 9:05. I hate late people. অভি চুপ। Sit. অভি বসতেই আনিকা ডেস্কে একটা মোটা ফাইল ছুড়ে দিল। Read all of this. Summarize in 1 hour. অভি ফাইল খুলে দেখলো প্রায় 200 পৃষ্ঠা। 1 hour? Problem? No, ম্যাম। অভি মনে মনে, আজ বুঝি শুরু হয়ে গেল। 1 ঘন্টা পর অভি চোখ লাল করে ফাইলে গিয়ে দিল। ডান। আনিকা তাকালো না। Explain. অভি একের পর এক পয়েন্ট বলতে শুরু করলো। ডেটা, রিস্ক, প্রফিট সব। You are wrong. But the file says. I am the file. Don't argue. চারপাশে বসা সিনিয়ররা তাকিয়ে আছে। অভির কান জ্বলছে। You think you were smart? You were just a গরিব ছেলে who get lucky. শব্দটা যেন ছুরি। Ma'am, please don't talk about my background. Then change it. In my company, weak people
Don't survive. নীরবতা। অভির চোখে পানি জমে গেল, কিন্তু পড়তে দিল না। You can go. অভি চুপচাপ বেরিয়ে গেল। ছাদে একা। লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে। অভি ছাদে বসে সস্তা বিস্কুট খাচ্ছে। মোবাইলে মায়ের মেসেজ। খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ মা। You won't last. She breaks everyone. You are not special. I don't need to be special. I just need to survive. বিকেলে প্রেজেন্টেশন মিটিং। New boy will present. Ma'am, I didn't prepare. Then fail publicly. প্রেজেন্টেশন শুরু করলো অভি। হাত কাঁপছে, কিন্তু কণ্ঠ শক্ত। সে বাস্তব সমস্যার সমাধান দিল, খরচ কমানোর আইডিয়া দিল। Actually, it makes sense. আনিকার চোখ শুরু হলো। Enough. This is not your stage. সবার সামনে আবার অপমান। অভি চুপ। সন্ধ্যায় অফিস ছাড়ার সময় অভির শরীর ভারী। লিফটে আনিকা দাঁড়িয়েছিল, কেউ কিছু বলল না। Don't get comfortable. I was not planning to. প্রথমবার আনিকার ঠোঁট কাঁপলো। রাগ না কিছু একটা। অভি বুঝে গেছে এই অফিস তার চাকরির জায়গা না, এই অফিস তার পরীক্ষার মাঠ। আর আনিকা, সে জানেও না প্রতিদিন যাকে সে ভাঙছে একদিন সেই মানুষটাই হবে একমাত্র যে তাকে সত্যিকারের মানুষ হিসেবে দেখবে। রাত 10:30। অফিস থেকে ফিরেই অভি দরজাটা চুপচাপ বন্ধ করল, যেন দরজার শব্দেও তার ভেতরের ভাঙন কেউ শুনে ফেলবে। ঘরের ভেতর অন্ধকার, শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। মা ঘুমিয়ে পড়েছেন। ছোট বোন পড়ার টেবিলে বই খুলে বসে আছে। ভাইয়া অফিস কেমন ছিল? অভি 1 সেকেন্ড থামলো, তারপর সে চেনা মিথ্যা হাসি। ভালো, খুব ভালো। বোন মুচকে হাসলো। আমি জানতাম তুমি পারবে। অভি বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালো। লাল, ক্লান্ত। সে কল খুলে মুখে পানি দিল, কিন্তু ভেতরের আগুন নিভল না। ফ্ল্যাশব্যাক। 10 বছর আগে গ্রামের ছোট স্কুল, টিনের ছাদ, মাটির মেঝে। ছোট অভি বেঞ্চে বসে, হাতে ছেঁড়া খাতা। স্যার চিৎকার করছেন। ফিস না দিলে নাম উঠবে না রেজাল্টে। অভি চুপ, কারণ তার পকেটে শুধু 5 টাকা। বাড়ি ফিরে বাবার মুখের দিকে তাকাতে পারেনি সে। বাবা তখন রিক্সা চালাতেন, ঘামে ভেজা শরীর, তবু রাতে কাশি থামতো না। একদিন হঠাৎ বাবার রক্ত বমি হলো, হাসপাতাল, তারপর আর ঘরে ফেরা হলো না। অভির বয়স তখন মাত্র 15। বাবার মৃত্যুর পর ঘর চালানোর দায়িত্ব পড়লো অভির কাঁধে। সকালে স্কুল, বিকেলে দোকানে কাজ, রাতে টিউশনি। ছেড়ে দে পড়াশোনা, কাজ কর। না মা, আমি পড়বো। বাবার স্বপ্নটা আমি ভাঙতে দেব না। বর্তমানে বাথরুম থেকে বেরিয়ে অভি বিছানায় বসলো, মোবাইল খুললো। আনিকার নাম নেই, কিন্তু তার কণ্ঠ এখনো কানে বাজছে। You are just a poor boy who got lucky. অভি চোখ বন্ধ করলো। হ্যাঁ, আমি গরিব, কিন্তু লাকি না। আমি যুদ্ধ করে বেঁচে আছি। পরের দিন সকাল 9টা। অভি ডেস্কে বসে কাজ করছে। ম্যাডাম, ওয়ান্স কফি? কফি বয় কোথায়? ইউ আর দ্য কফি বয় টুডে। অভি বুঝে গেল আজ নতুন অপমানের দিন। কফি নিয়ে ঢুকলো। Sugar? 2 স্পুনস ম্যাম। চুমুক দিয়ে মুখ বাঁকিয়ে ফেললো আনিকা। Too sweet. অভি চুপ। Make again. দ্বিতীয়বার, Too bitter. তৃতীয়বার, Cold. চতুর্থবার। You are useless. এই শব্দটা এবার ভেতরে ঢুকে গেল। ম্যাম, I was hired as an analyst. And now you are my assistant. That's not in my contract. Then leave. এক মুহূর্ত অভির মনে পড়লো মায়ের ওষুধের নাম, বোনের কলেজ ফি। সে কাপ নামিয়ে রেখে বলল, Anything else, ম্যাম? আনিকা প্রথমবার থমকে গেল। অভি বেরিয়ে যাওয়ার পর আনিকা জানালার সামনে দাঁড়িয়ে রইল। সে জানে না কেন, কিন্তু আজ তার বুকের ভেতর অস্বস্তি। এই ছেলেটা চিৎকার করলো না, ভাঙলো না, অপমানেও চোখ নামালো না। কেন? কেন এই ছেলেটা আমাকে ভয় পায় না? অভি বাড়ি ফেরার পথে বাসে দাঁড়িয়ে আছে, তখন তার মায়ের ফোন আসে। ডাক্তার বলেছে নতুন ঔষধ লাগবে। কত টাকা? 2000। অভির গলা শক্ত, তার পকেটে আছে মাত্র 800। আমি ব্যবস্থা করছি মা। কল কেটে দিল। এই শহরে তার একটাই অস্ত্র, এই চাকরি। অভি জানে না ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে। সে শুধু জানে সে হার মানতে পারবে না, কারণ তার পিছনে কেউ নেই ধরার মতো। শুধু সামনে আছে একটা যুদ্ধ, আর সেই যুদ্ধের নাম আনিকা। সন্ধ্যা নামছে। ঢাকার আকাশে আজ অদ্ভুত লালচে রং। অফিসের জানালার সামনে দাঁড়িয়ে আনিকা সে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুই দেখছে না। তার মাথার ভিতরে এখনো ঘুরছে একটা মুখ, অভি। সে নিজেও জানে না কেন,
কিন্তু ছেলেটার নীরব চোখ তাকে বিরক্ত করছে। ভয় পায় না, কাঁদে না, চিৎকার করে না। এটাই তার সবচেয়ে বড় অপরাধ। সব স্টাফ চলে গেছে, পুরো ফ্লোরে শুধু আনিকা আর তার ছায়া। সে চেয়ারে বসে ল্যাপটপটা বন্ধ করলো। হঠাৎই টেবিলের ড্রয়ার খুলে একটা পুরনো ছবি বের করলো। একজন ছেলে হাসি খুশি হাত ধরে দাঁড়িয়ে আছে আনিকার পাশে। তার নাম আরিফ। ফ্ল্যাশব্যাক 3 বছর আগে ইউনিভার্সিটির শেষ দিন। আনিকা তখন এতটা কঠিন ছিল না। সে হাসতো, বন্ধুদের সাথে আড্ডা দিত, আরিফকে বিশ্বাস করত। তুমি সিইও হলেও আমার কাছে শুধু আনিকা। সে গর্ব করত। কিন্তু একদিন হঠাৎই খবর এলো আরিফ তার কোম্পানির প্রতিদ্বন্দ্বী গ্রুপের সাথে ডিল করেছে, সব ইনফরমেশন বিক্রি করে দিয়েছে। আনিকা নিজে হাতে ধরেছিল প্রমাণ। তুমি আমাকে ব্যবহার করছো? কাপা গলায় বলেছিল সে। বিজনেস ইজ বিজনেস আনিকা। সেই মুহূর্তে আনিকার ভেতরে সব বিশ্বাস ভেঙে গিয়েছিল। ডিলের কারণে তার কোম্পানি প্রায় ডুবে যাচ্ছিল। বাবা হাসপাতালে, শেয়ার হোল্ডাররা মুখ ফিরিয়ে নিচ্ছিল। সেই সময় সে শিখে গিয়েছিল একটাই জিনিস, ভালোবাসা মানে দুর্বলতা। সে নিজের কান্না নিজে মুছে ফেলেছিল, নিজেকে কথা দিয়েছিল আর কখনো কাউকে বিশ্বাস করব না। রাত 10টা। আনিকা বাবার বাসায় এসেছে। বাবা সোফায় বসে টিভি দেখছিলেন। চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, আজ মুখ ভার কেন? আনিকা চুপ। তুই একা হয়ে যাচ্ছিস মা। আমি একা না, আমি শক্ত। ঠান্ডা গলায় উত্তর দিল আনিকা। তার বাবা দীর্ঘশ্বাস ফেললেন। শক্ত হওয়া আর সুখী হওয়া এক জিনিস না। আনিকা চুপ। বিয়ের কথা ভাবিস। আনিকার মুখ শক্ত হয়ে গেল। আমার কাউকে দরকার নেই। তোর দরকার আছে, কিন্তু তুই বুঝিস না। বাবা মৃদু হাসলেন। পরের দিন অভি ডেস্কে বসে কাজ করছে। হঠাৎ আনিকা এসে দাঁড়ালো। ফলো মি। অভি কিছু না বলে উঠল। কনফারেন্স রুমে ঢুকে আনিকা বলল, ইউ আর টু কাম। ইজ দ্যাট এ প্রবলেম? ইয়েস, আই লাইক পিপল হু ব্রেক। সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ। আনিকা হালকা হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই। Do you know why I hate men like you? Because you pretend to be strong. And you pretend you don't feel anything? এই কথায় আনিকার বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। এক মুহূর্ত নীরবতা। Get out! রাতে আনিকা একা বিছানায় শুয়ে, ঘুম আসছে না। ছাদের দিকে তাকিয়ে ভাবছে আরিফ তাকে ভেঙেছিল, অভি তাকে আয়না দেখাচ্ছে। দুটোই সে সহ্য করতে পারে না। আনিকা নিজেকে শক্ত বানিয়েছিল যাতে কেউ তাকে আর আঘাত করতে না পারে। কিন্তু সে জানতো না একদিন এমন একজন আসবে যে আঘাত করবে না, শুধু তার ভাঙা জায়গাগুলো দেখিয়ে দেবে। সকাল 8টা। আজ অফিসে ঢুকে অভির মনে হলো বাতাসটা অন্যরকম। কালকের কনফারেন্স রুমের কথা এখনো মাথায় ঘুরছে। অভি ডেস্কে বসে কাজ করছে। আজ কোনো কফির অর্ডার আসেনি, কোনো অপমাননা। আনিকা এখনো নিজের কেবিন থেকে বের হয়নি। পুরো ফ্লোরে গুঞ্জন। ম্যাডাম নাকি আজ খুব চুপ। কোনো মিটিং রাখেনি। অভি জানে না কেন, কিন্তু তার বুকের ভেতর অস্বস্তি। এই নীরবতা তাকে বেশি ভয় দিচ্ছে। হঠাৎ ডাক সকাল 10:30। ইন্টারকম বাজলো। অভির হাত কেঁপে উঠল। কেবিনে ঢুকতে দেখলো আনিকা ডেস্কে বসে নেই, সে জানালার পাশে দাঁড়িয়ে। ক্লোজ দ্য ডোর। অভি দরজা বন্ধ করলো। সিট। আজ তার কণ্ঠে রাগ নেই। এইটাই ভয়ঙ্কর। আনিকা ধীরে ঘুরে তাকালো। তার চোখ লালচে, কিন্তু মুখে কোনো ইমোশন নেই। Yesterday you said something. অভি চুপ। You said I pretend. Why? অভি কিছুক্ষণ চুপ থেকে বলল, Because people who don't feel anything don't get angry. আনিকা অবাক। Anger is also feeling. শান্ত গলায় বলল অভি। You are angry all the time. ঘরে নিঃশব্দ বিস্ফোরণ। আনিকা কিছু বলল না, কেবল চেয়ারে বসে পড়ল। এই প্রথম সে ক্লান্ত দেখাচ্ছে। Do you enjoy being humiliated? হঠাৎ প্রশ্ন করলো সে। অভি তাকালো। No, but I am used to it. By whom? Life. আনিকা হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই। You think you are special? Everyone suffers. অভি শান্তভাবে বলল, Yes, but not everyone chooses to make others suffer too. এই কথাটা যেন ছুরি। আনিকার মুখ শক্ত হয়ে গেল। You are crossing the line. You draw the line, ma'am. I'm just standing on it. নীরবতা। প্রথমবার আনিকা কোনো রিপ্লাই দিল না। দুপুরে বড় মিটিং, নতুন প্রজেক্টের বাজেট নিয়ে। সিনিয়র ম্যানেজাররা ভুল হিসাব দিচ্ছে। সবাই চুপ। আনিকা তাকিয়ে আছে, কেউ সাহস পাচ্ছে না। হঠাৎ অভি হাত তুলল। May I speak? ঘরের সব। আনিকা ভ্রু তুলল। Go on. অভি বোর্ডে উঠে হিসাব দেখালো। একটা বড় লস ধরা পড়ল। If we continue this way, company will lose
12%. অভি তাকালো, সবাই চুপ। Right. আনিকার চোখ শুরু, সে বোর্ডের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ইমপ্লিমেন্ট হিজ প্ল্যান। ঘরে গুঞ্জন। অভিষক, সে আশা করেনি এত সহজে জিতবে। মিটিং শেষে সবাই বেরিয়ে গেল, কেবিনে শুধু আনিকা আর অভি। ইউ এমব্রেসড মি। I saved your money. এই কথাটা আনিকার মনে গেঁথে গেল। সন্ধ্যায় আনিকা একা বসে আছে কেবিনে, লাইট বন্ধ, শুধু শহরের আলো ঢুকছে। সে নিজের দিকে তাকিয়ে ভাবছে। আমি কি সত্যিই সবাইকে ভাঙছি? তার ফোনে বাবার মেসেজ আসে, ডিনারে চলে আসিস, একা থাকিস না। আনিকা রিপ্লাই দেয় না। তার মাথায় শুধু একটাই মুখ, অভি। সে তার চোখে নিজের ছায়া দেখেছে, আর সেই ছায়া তাকে ভয় পাইয়ে দিচ্ছে। অভির বাড়িতে আজ তোর মুখে আলো। অভি বুঝতে পারলো না, কিন্তু সত্যি আজ সে ভেতরে একটু হালকা। ভাইয়া তুমি আজ হাসছো কেন? অভি থেমে গেল। সে জানে না কেন হাসছে। হয়তো আজ প্রথমবার সে নিজেকে ছোট মনে করেনি। পরের দিন সকাল, অভি অফিসে ঢুকতেই দেখলো তার ডেস্ক বদলানো হয়েছে। এখন সে আনিকার কেবিনের ঠিক সামনে। সবাই অবাক। Madam's order. অভি তাকিয়ে রইল কেবিনের দরজার দিকে। ভেতর থেকে আনিকা তাকিয়ে আছে। দুজনের চোখে চোখ পড়ল। এই প্রথম আনিকা চোখ নাম। আনিকা ভেবেছিল সে সব সময় জিতবে। অভি ভেবেছিল সে শুধু টিকে থাকবে। কিন্তু আজ প্রথমবার আনিকা বুঝতে শুরু করলো এই ছেলেটা তাকে হারাতে আসেনি, এই ছেলেটা তাকে বদলাতে এসেছে। আর সেই পরিবর্তনের শুরুটাই তার সবচেয়ে বড় পরাজয়। সকাল 9:30। অভি আজ অফিসে ঢুকে টের পেল কিছু একটা বদলেছে। তার ডেস্ক এখন আনিকার কেবিনের সামনে। এই ব্যাপারটা পুরো ফ্লোরে গুঞ্জনের মতো ছড়িয়ে পড়েছে। নতুন ছেলেটা ম্যাডামের ফেভারিট নাকি? কাল মিটিংয়ে তো সেই ম্যাডামকে ঠিক করে দিল। অভি এসব শুনেও না শোনার ভান করে ল্যাপটপ খুলল, কিন্তু তার ভেতর অদ্ভুত অস্বস্তি। কারণ সে জানে আনিকার ফেভারিট হওয়া মানে আশীর্বাদ না, এটা একটা নতুন যুদ্ধের শুরু। কেবিনের ভেতরে আনিকা বসে আছে, তার চোখ বারবার অনিচ্ছায় অভির দিকে যাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না কেন এই ছেলেটার উপস্থিতি তাকে এত বিরক্ত করছে। সে আমার সামনে বসবে কেন? আমি কেনই বা ওকে এত কাছে রাখলাম? নিজের উপরেই রাগ হচ্ছে তার। হঠাৎ সেক্রেটারি ঢুকে বলল, ম্যাডাম, নিউ এমপ্লয়। হ্যাস, রাইট। আনিকা চোখ তুলল। হো, মায়া চৌধুরী, মার্কেটিং ডিপার্টমেন্ট। সেন্ড হার ইন। দরজা খুলে ভেতরে ঢুকলো এক মেয়ে। হালকা নীল কুর্তি, খোলা চুল, মুখে স্বাভাবিক হাসি, চোখে কোনো ভয় নেই, কোনো অভিনয় নেই। গুড মর্নিং ম্যাম, আই অ্যাম মায়া। আনিকা মাথা নাড়ল। মায়া বসে পড়ল, কিন্তু বসার ভঙ্গিতে এক ধরনের আত্মবিশ্বাস। ইউ আর সিলেক্টেড ফ্রম 300 ক্যান্ডিডেটস, ডোন্ট ডিসপয়েন্ট মি। মায়া হাসলো। আই ওন্ট, আই প্রমিস। এই হাসিটাই আনিকার চোখে লেগে গেল। সে বুঝতে পারলো না কেন, কিন্তু এই মেয়েটাকে সে অপছন্দ করলো প্রথম দেখাতেই। মায়া বের হয়ে এসে রিসেপশনে দাঁড়িয়েছিল। এইচআর বলল, Your desk is next to Abhi. অভি মাথা তুলে তাকালো। Hi, I am Abir. মায়া, লুকস লাইক উই আর নেইবারস। অভি হালকা হেসে বলল। Welcome to hell. মায়া হেসে উঠল। সো ইউ আর দ্য ফেমাস ওয়ান। Famous? ইয়েস, এভরিওয়ান সেজ ইউ সারভাইভ দ্য ড্রাগন। Dragon? মায়া কানে কানে বলল। ম্যাডাম, দুজনেই হেসে ফেলল। এই হাসির শব্দটা আনিকার কেবিনের ভেতর পর্যন্ত পৌঁছালো। আনিকা ফাইল পড়ছিল, হঠাৎ বাইরে হাসির শব্দ। সে জানালার ফাঁক দিয়ে তাকালো, দেখলো অভি আর নতুন মেয়েটা কথা বলছে। মেয়েটা হাসছে, অভিও। এই দৃশ্যটা আনিকার বুকের ভেতর কেমন জানি চাপ দিল। ও তো কখনো আমার সামনে এমন করে হাসে না। হঠাৎ রাগে ইন্টারকম চাপলো। আবির, কফি। অভি উঠে গেল। কফি নিয়ে ঢুকতে আনিকা ঠান্ডা গলায় বলল, হু ইজ শি? New employee? Maya? শি টক্স টু মাচ। অভি একটু থেমে বলল, She is just being friendly. এই কথাটা আনিকার মাথায় বজ্রপাতের মতো লাগলো। ফ্রেন্ডলি? সে নিজেই জানে না কেন, কিন্তু এই শব্দটা তাকে আহত করল। ক্যান্টিনে সবাই একসাথে। মায়া ট্রে নিয়ে এসে অভির পাশে বসল। ফার্স্ট ডে, সো নার্ভাস। ইজ শি অলওয়েজ লাইক দিস? অভি হাসল। You get used to it হাউ? by losing feelings. মায়া চুপচাপ তাকিয়ে রইল। দ্যাটস স্যাড, বাট ইউ ডোন্ট লুক ব্রোকেন। এই কথাটা অভির ভেতরে কেঁপে উঠল। ঠিক তখনই আনিকা ক্যান্টিনে ঢুকলো। সবাই চুপ। তার চোখ সোজা গিয়ে পড়ল অভি আর মায়ার উপর। মায়া হাসছে, অভি কথা বলছে। এই দৃশ্যটা যেন তার বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। সে নিজের ট্রে নিয়ে আলাদা টেবিলে বসে পড়ল।
কিন্তু চোখ সরাতে পারল না। দুপুরের পর আনিকা হঠাৎ মায়াকে ডাকলো। Maya, you will work with Abhi from now on. HR অবাক। But she's from marketing. I said what I said. মায়া অবাক হয়ে তাকালো। উইথ আভি? ওকে। অভি কিছু বলল না, কিন্তু সে টের পাচ্ছে এটা শুধু কাজের সিদ্ধান্ত না, এটার ভেতরে অন্য কিছু আছে। প্রজেক্ট ফাইল খোলা, মায়া আর অভি পাশাপাশি বসে। ইউ আর রিয়েলি স্মার্ট, বাট ইউ হাইড ইট। অভি হালকা হাসলো। স্মার্ট পিপল ডোন্ট সার্ভাইভ হিয়ার। দেন হোয়াট সারপ্রাইজ? অভি কিছু বলল না। মায়া তাকিয়ে রইল তার মুখের দিকে। ইউ আর ওয়ার্ড। আই হ্যাভ বিন কল্ড ওটস। দুজনেই হাসলো। ঠিক তখনই আনিকা এসে দাঁড়ালো তাদের পিছনে। Abhi, অভি চমকে উঠল। ইয়েস ম্যাম। you are here to work, not entertain. তার চোখ সোজা মায়ের দিকে। And you, keep your focus. সরি ম্যাম। কিন্তু আনিকার চোখে যে আগুন, তা এখন আর কাজের নয়। রাতে বাড়ি ফিরে আনিকা বিছানায় শুয়ে আছে, ঘুম আসছে না। তার মাথায় শুধু একটাই দৃশ্য, অভি হাসছে অন্য কারো সাথে। আমি কেন এটা সহ্য করতে পারছি না? আমি কি তাকে চাই, নাকি আমি শুধু হাঁটতে ভয় পাচ্ছি? সে জানে না উত্তর, শুধু জানে এই মেয়েটা মায়া তার জীবনে ঝড় আনতে এসেছে। পরের দিন সকালে অভি আর মায়া একসাথে লিফট উঠল। হঠাৎ লিফট থেমে গেল, আলো নিভে গেল। ওহ নো। ডোন্ট ওয়ারি, ইট হ্যাপেন্স। ইউ আর নট স্কেয়ার্ড? আই এম ইউজড টু ডার্কনেস। মায়া তাকিয়ে রইল তার দিকে। ঠিক তখনই বাইরে থেকে আনিকার। Abhi, are you okay? এই প্রথম তার গলায় সত্যিকারের আতঙ্ক। ইয়েস ম্যাম। মায়া অবাক হয়ে ফিসফিস করলো। শি সাউন্ডস ওয়ারিড। অভি কিছু বলল না, কিন্তু তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিল। মায়া এসেছিল অফিসে কাজ করতে, কিন্তু তার আগমনে শুরু হলো এমন এক যুদ্ধ যার নাম জেলাসি। আনিকা এখনো বুঝতে পারছে না সে অভিকে হারাতে ভয় পাচ্ছে, নাকি নিজের হৃদয়কে চিনতে শুরু করেছে। লিফট ঠিক হতে প্রায় 15 মিনিট লেগেছিল। অভি আর মায়া অন্ধকারের ভেতর দাঁড়িয়েছিল, খুব কাছাকাছি। থ্যাংক ইউ। তুমি থাকলে ভয় কম লাগে। অভি শুধু মাথা নাড়ে, কিন্তু লিফটের বাইরে দাঁড়িয়ে থাকা আনিকার চোখে সে দৃশ্যটা অন্যরকম দেখাচ্ছিল। দরজা খুলতেই সে প্রথম যে দৃশ্য দেখল, মায়া অভির হাত ছুঁয়ে দাঁড়িয়ে আছে। এই ছোট্ট মুহূর্তটাই তার বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। লিফটের ঘটনার পর থেকে পুরো ফ্লোরে ফিসফিস। নতুন মেয়েটা তো অভির সাথে বেশ ঘনিষ্ঠ। ম্যাডাম দেখলে কি হবে? এই কথা আনিকার কানেও গেল। সে চুপচাপ নিজের কেবিনে বসে আছে, কিন্তু কলমের মাথা ভেঙে ফেলছে বারবার। Why do you care? নিজেকে প্রশ্ন করলো সে, কিন্তু উত্তর নেই। সকাল 11টা। From today, Maya will report directly to me. But she was assigned with Abir. I changed my mind. মায়া কিছু বলল না, অভিও না, কিন্তু সে বুঝতে পারছে এটা কাজের সিদ্ধান্ত, এটা ব্যক্তিগত। মায়া আনিকার কেবিনে বসে কাজ করছে, ফাইলের পর ফাইল। আনিকা একটুও কথা বলছে না, শুধু ঠান্ডা চোখে তাকিয়ে আছে। You like Abhi? মায়া চমকে উঠল। হোয়াট? নো ম্যাম, হি ইজ জাস্ট এ কলিগ। Don't lie. Girls always lie about this. মায়ার মুখ লাল। আই রেসপেক্ট হিম, দ্যাটস অল। আনিকা হালকা হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে বিষ। Respect is the first step. মায়া চুপ। অভি দূর থেকে দেখছে সবকিছু। মায়া আজ আর তার পাশে নেই। তার ডেস্ক ফাঁকা, তার বুকের ভেতর অদ্ভুত শূন্যতা। সে আনিকার কেবিনের দিকে তাকায়। ভেতরে মায়া বসে, আনিকা দাঁড়িয়ে। ক্যান্টিনে আজ অভি একা বসে, মায়া দূরে আনিকার সাথে। মায়া চুপচাপ খাচ্ছে, আগের মতো হাসি নেই। আনিকা তার পাশে বসে, কিন্তু চোখ অভির দিকে। You should eat properly. You look weak. থ্যাংক ইউ ম্যাম। কিন্তু আনিকার চোখের ভাষা বলছে এই কথাটা মায়ার জন্য না, এই কথাটা অভির জন্য। বিকেলে অভি সাহস করে আনিকার কেবিনে ঢুকলো। ম্যাম, মে আই আস্ক সামথিং? আনিকা চোখ না তুলে বলল, Make it quiet. ডিড আই ডু সামথিং রং? আনিকা কলম নামালো। Why do you think that? Because Maya was shifted and she looks uncomfortable. আনিকার চোখ শুরু হলো। You are concerned. অভি থামলো। She is my teammate. Not anymore. Focus on your work. অভি বুঝতে পারলো এই দেয়াল ভাঙা যাবে না। সে চুপচাপ বেরিয়ে গেল। রাতে বাড়ি ফিরে আনিকা আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে হঠাৎ বিরক্ত লাগলো। আমি কি সত্যি এমন? আমি কি একজন মেয়েকে শুধু জেলাসির জন্য কষ্ট দিচ্ছি? সে নিজের মুখে পানি ছিটালো।
কিন্তু ভেতরের আগুন নিভল না। তার মনে পড়ল লিফটে অভির কণ্ঠ। ডোন্ট ওয়ারি। সে সেই কণ্ঠ নিজের জন্য চায়, কিন্তু সেটা অন্য কেউ পেয়েছে। এই ভাবনাই তাকে পাগল করে দিচ্ছে। পরের দিন সকালে মায়া অভির কাছে এলো। Can we talk? শিওর। দুজন ছাদে গেল। Your boss doesn't like me. শি ডাজ নট লাইক এনিওয়ান। No, she doesn't like me because of you. I won't want trouble. Maybe I should request transfer. এই কথাটা অভির বুকের ভেতর কেমন জানি লাগলো। ইউ শুড নট হ্যাভ টু লিভ। Then what should I do? Stop being friendly. অভি কোনো উত্তর দিতে পারল না। সেদিন সন্ধ্যায় বড় ক্লায়েন্ট মিটিং। মায়া প্রেজেন্টেশন দিচ্ছে, অভি সাপোর্ট করছে, সব ঠিকঠাক চলছিল। স্টপ, সবাই চমকে গেল। দিস ইজ নট প্রফেশনাল। ইউ আর মিক্সিং প্রফেশনাল রিপোর্ট উইথ বিজনেস। মায়ার মুখ ফ্যাকাশে। Ma'am, I didn't. এনাফ, সিট ডাউন। ঘরে নীরবতা। অভি উঠে দাঁড়ালো। ম্যাম, দ্যাটস আনফেয়ার। সবাই শকড। আনিকার চোখে আগুন। ইউ আর ডিফেন্ডিং হার? আই এম ডিফেন্ডিং ট্রুথ। ঘরে যেন সময় থেমে। মিটিং ডিসমিসড। সবাই বেরিয়ে গেল। কেবিনে শুধু দুজন। ওয়াই ডু ইউ অলওয়েজ টেক আদার সাইডস? অভি তাকালো তার চোখে। বিকজ নো ওয়ান এভার টুক মাইন। এই কথাটা আনিকার বুকের ভেতর ভেঙে পড়ল। আনিকা ভেবেছিল জেলাসি মানে রাগ, কিন্তু আজ সে বুঝতে শুরু করলো জেলাসি আসলে ভয়। ভয় এই যে যাকে সে ভাঙতে চায় সে হয়তো অন্য কারো হাসির কারণ হয়ে যাবে। মিটিং রুম থেকে সবাই বেরিয়ে যাওয়ার পর ঘরে শুধু দুজন দাঁড়িয়ে ছিল, আনিকা আর অভি। বাইরের কাচের দেয়ালের ওপারে পুরো অফিস নিঃশব্দ। কেউ ভেতরে তাকানোর সাহস পাচ্ছে না। আনিকা ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল, কিন্তু তার চোখ এখনো আগুনের মতো জ্বলছে। ইউ ক্রসড আ লাইন টুডে। ঠান্ডা গলায় বলল সে। অভি সোজা হয়ে দাঁড়িয়ে। সো ডিড ইউ? আনিকার ভ্রু কুঁচকে গেল। আই এম ইউর বস। And she is my colleague. You humiliated her in front of everyone. ঘরে নীরবতা। এই প্রথম কেউ তাকে সরাসরি অন্যায় বলল। ওয়াই ডু ইউ কেয়ার সো মাচ? আনিকার কণ্ঠ এবার একটু কেঁপে গেল। অভি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, Because I know how it feels to be powerless. এই কথাটা আনিকার বুকের ভেতর আঘাত করল। সে চেয়ার থেকে উঠে জানালার দিকে গেল। ইউ আর ফায়ার্ড। হঠাৎ বলল সে। অভির বুক ধক করে উঠল। What? ইউ হার্ট মি। প্যাক ইউর থিংস। এক মুহূর্ত এই শব্দটা অভির জীবনের সবচেয়ে বড় ভয়। তার চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখ, বোনের কলেজ ফি, খালি ফ্রিজ। সে ধীরে বলল, For what reason? ইনসাবঅর্ডিনেশন। ইউ কোশ্চেনড মি। অভি চুপচাপ মাথা না। Okay. অভি নিজের ডেস্কে এসে বসে পড়ল। হাত কাঁপছে। ল্যাপটপ বন্ধ করল। ড্রয়ার খুলে ছোট একটা নোটবুক বের করলো, যেখানে সে প্রতিদিন খরচ লিখ। আজ থেকে এই নোটবুক আবার ভয় দেখাবে। নিজের মনে বলল সে। হঠাৎ মায়া এসে দাঁড়ালো। Abhi, is it true? তার চোখে পানি। অভি মাথা নাড়ল। Yes. Because of me? No. Because of life. হালকা হাসলো সে। মায়া চোখ মুছল। I am sorry. Don't be. You did not do anything wrong. সে তার ব্যাগ তুলে নিল। Take care. এই বলে হাঁটতে শুরু করলো। মায়া পিছন থেকে ডাকলো, You don't deserve this. অভি থামলো না। অভি বেরিয়ে যাওয়ার পর আনিকা চেয়ারে বসে রইল। তার বুকের ভেতর অদ্ভুত ফাঁকা। সে ভেবেছিল অভি চিৎকার করবে, রাগ করবে, কাঁদবে, কিন্তু সে শুধু ওকে বলল। এই একটা শব্দই আনিকার মাথায় ঘুরছে। সে এত সহজে ছেড়ে দিল? আমি কি ওর কাছে কিছুই না? এই প্রশ্নগুলো তাকে অস্থির করে তুলল। সে ইন্টারকম তুলল। HR ক্যান্সেল আভিস টার্মিনেশন। অন্য প্রান্তে থেমে যাওয়া কণ্ঠ। Madam, he already left the building. আনিকার বুক ধক করে উঠল। হোয়াট? He signed the exit form. এই খবরটা যেন তার ভিতরের মাটি সরিয়ে দিল। অভি অফিস বিল্ডিং থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তায় হর্ন, মানুষের ভিড়, আলো, সব স্বাভাবিক, কিন্তু তার ভেতরে কিছুই স্বাভাবিক না। সে মোবাইল বের করলো। মায়ের নাম স্ক্রিনে। ফোন ধরতে পারল না। সে জানে এই ফোনটা ধরলে সে ভেঙে পড়বে। সে পার্কের বেঞ্চে বসে পড়ল। এটাই কি শেষ? নিজেকে প্রশ্ন করলো। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ। Abhi, ঘুরে দেখে মায়া দৌড়ে আসছে। you can't just leave. হাঁপাতে হাঁপাতে বলল সে। I already did. She didn't mean it. She's just complicated. অভি হালকা হাসলো। This is my life.
মায়া চুপ। You should go back. She needs you. এই কথাটা অভি শোনেনি। I need this job more than she needs me. রাতে বাড়ি ফিরে আনিকা কিছুই করতে পারল না। ডিনার টেবিলে বাবার কথা শুনল না। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে বিছানায় বসে অভির নাম টাইপ করলো মেইলে। ড্রাফট লিখলো। I overreacted. তারপর মুছে ফেললো। Come back. মুছে ফেললো। অবশেষে কিছুই পাঠালো না। সে আয়নার সামনে দাঁড়ালো। What did you do? তার মনে পড়লো অভির সেই এক শব্দ। ওকে। এই শব্দটার ভেতরে কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, শুধু ক্লান্তি। এই ক্লান্তিটাই আনিকার বুকের ভেতর ঢুকে গেছে। অফিসে আনিকা ঢুকেই বুঝলো কিছু একটা নেই। অভির ডেস্ক খালি, চেয়ারটা সরানো, ফাঁকা জায়গাটা তার চোখে কাটার মতো লাগছে। Who's replacing Ab? সে সেক্রেটারিকে বলল, নো ওয়ান ম্যাডাম। এই নো ওয়ান শব্দটা অদ্ভুতভাবে ভারী লাগলো। মিটিং এ কেউ আর প্রশ্ন করছে না, কেউ আর তার চোখে চোখ রেখে কথা বলছে না। সবাই আগের মতো ভয় পাচ্ছে, কিন্তু আনিকার আজ আর সেই ভয়টা ভালো লাগছে না। রাতে আনিকা নিজেই ফোন করলো। অভির নাম স্ক্রিনে ভেসে উঠল। অভি ফোনটা ধরে রইল, তারপর কেটে দিল। দ্বিতীয়বার বেজে উঠল। এইবার সে ধরলো। হ্যালো। অন্য প্রান্তে নীরবতা, তারপর খুব ধীরে, Come back. এই দুই শব্দ। অভি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওয়াই? আনিকা উত্তর দিতে পারল না, কারণ সে নিজেও জানে না কেন। আনিকা ভেবেছিল দূরত্ব তৈরি করলো অভি দুর্বল হবে, কিন্তু সে বুঝতে দেরি করলো। এই দূরত্বই আসলে তার নিজের ভেতরে শূন্যতাকে ভয়ঙ্কর ভাবে বড় করে তুলেছে। রাত 12টা। ঢাকার রাস্তাগুলো প্রায় ফাঁকা। স্ট্রিট লাইটের হলুদ আলো পড়ে আছে ভেজা পিচ ঢালায়। একটা ছোট বাস স্ট্যান্ডের বেঞ্চে বসে অভি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আনিকার শেষ কথাগুলো এখনো কানে বাজছে। ফিরে আসো। সে আসেনি, কারণ সে জানে ফিরে গেলে আবার সেই অপমান, সেই নীরব লড়াই, সেই নিজের অস্তিত্ব হারানো। অভি আজ নতুন চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল। ফল জানে না, কিন্তু মন বলছে এটাই তার মুক্তির রাস্তা। হঠাৎ সামনে এসে দাঁড়ালো কালো রঙের একটা গাড়ি। কাজ নামলো। ভেতর থেকে পরিচিত কণ্ঠ, ভেতরে ওঠো। অভি চমকে উঠল। আনিকা, কালো ড্রেস, খোলা চুল, চোখে সেই চেনা ঠান্ডা আগুন। ম্যাডাম, দয়া করে চলে যান। আমি আর আপনার জন্য কাজ করি না। আনিকার ঠোঁট শক্ত হয়ে গেল। এখন আমি তোমার বস হয়ে আসিনি। তাহলে কেন? এক মুহূর্ত নীরবতা। কারণ তুমি আমার। এই কথাটা শুনে অভির শরীর ঠান্ডা হয়ে গেল। এটা পাগলামি। আমি কারো সম্পত্তি না। সে ঘুরে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই পিছন থেকে দুইজন লোক এসে তার হাত চেপে ধরলো। এই, তোমরা কি করছো? কিন্তু রাস্তায় কেউ নেই, হর্ন নেই, কেবল গাড়ির দরজা খুলে তাকে ভেতরে ঠেলে ঢুকিয়ে দিল। দরজা বন্ধ, লক। গাড়ি ছুটে চলল। তুমি কি পাগল? আমাকে ছেড়ে দাও। আনিকা সামনে বসে আছে, ড্রাইভারের পাশে। ঠিকভাবে বসো। এটা অপহরণ। আমি পুলিশ ডাকবো। সে ফোন বের করতে যেতেই পিছনের লোকটা ফোনটা কেড়ে নিল। ফোনটা ফেরত দাও। আনিকা এবার ঘুরে তাকালো। তোমার এর দরকার হবে না। আজ রাতে তুমি খুব ব্যস্ত থাকবে। কিসে? আমার নিজের জীবন ধ্বংস করতে? আনিকার চোখ শুরু হলো। না, শুরু করতে। অভি তাকিয়ে রইল তার দিকে। এই মেয়েটা তাকে ভয় পাইয়ে দিচ্ছে, কারণ তার চোখে এখন কোনো অনুভূতি নেই, শুধুই সিদ্ধান্ত। গাড়ি থামলো একটা বড় বাড়ির সামনে। বাইরে লেখা রেজিস্টার অফিস, নাইট সার্ভিস। অভির বুক ধক করে উঠল। এটা কোন জায়গা? আমাদের ভবিষ্যৎ। অভিকে টেনে নামানো হলো। আনিকা, দয়া করে আমার কথা শোনো। তুমি কাউকে এভাবে জোর করতে পারো না। এই প্রথম সে নাম ধরে ডাকলো। আনিকা থমকে গেল 1 সেকেন্ড, তারপর বলল, আমি যে কোনো কিছু করতে পারি, কারণ আমাকে কখনো কেউ থামায়নি। অফিসের ভেতরে ঢুকতেই অভি স্তব্ধ। সব সাজানো, ফুল, কাগজ, রেজিস্টার বসে আছে, দুজন সাক্ষী। এখানেই সই করো। আমি রাজি নই। ও রাজি আছে। না, আমি রাজি না। এটা অবৈধ। রেজিস্টার নার্ভাস হয়ে তাকালো। আনিকা ফাইল বের করলো। ও আগে সম্মতি দিয়েছে, ও শুধু নার্ভাস। ওগুলো ভুয়া। তুমি আমার জীবন নষ্ট করছো। তোমার জীবন আগেই নষ্ট ছিল, আমি শুধু ওটাকে একটা দিক দিচ্ছি। রেজিস্টার কলম এগিয়ে দিল। দয়া করে সই করো। অভির চোখে ভেসে উঠল মা, বোন, ঋণের কাগজ। হাত কাঁপতে কাঁপতে সে সই করলো। অভিনন্দন, এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। এই শব্দটা অভির বুকের ভেতর পাথরের মতো পড়ল। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমার ক্ষমার দরকার নেই, আমার নিয়ন্ত্রণ দরকার। তাহলে এটাই? এই বিয়েটা দুনিয়ার জন্য?
এই বিয়েটা আমাদের জন্য না। তাহলে কেন আমাকে বিয়ে করেছো? কারণ আমি তোমাকে যেতে দিতে পারি না। দুজন আলাদা রুমে, দুজনই জেগে, দুজনই শূন্য। আজ আমি হেরে গেছি, কিন্তু একদিন ভালোবাসা জোর করে নেওয়া যায় না। এই বিয়ে কোনো প্রেমের গল্প না, এই বিয়ে একপাক্ষিক ক্ষমতার চুক্তি। আনিকা আজ জিতেছে, কিন্তু সে জানে না সে যে মানুষটাকে জোর করে ধরে রেখেছে সে মানুষটাই একদিন হবে তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা। এভাবেই 1 মাস চলে গেল। রাত তখন প্রায় 12টা। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ আর দূরে কোথাও কুকুরের হালকা ডাক। আনিকা বারান্দায় দাঁড়িয়ে আছে, স্ক্রিনে অভির নাম ভেসে আছে। শেষ দেখা অনলাইন সময় রাত 11:32। এখনো আসেনি। সে নিজের সাথে ফিসফিস করে বলল, অভি অফিস থেকে বলেছিল একটু দেরি হবে, কিন্তু এই দেরি এখন 2 ঘন্টা পেরিয়ে গেছে। আনিকার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমে উঠছে। মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। সে আবার ফোন ডায়াল করলো। অভি ফোন ধরছে না কেন? রিং যাচ্ছে কিন্তু ফোন ধরছে না। আনিকা বিরক্ত হয়ে ফোন নামিয়ে রাখলো। তারপর মনে পড়লো আজ সেই নতুন মেয়ে তানিয়া অফিসে অভির সাথে কত হাসাহাসি করছিল। ক্যান্টিনে বসে গল্প, লিফটে একসাথে ওঠা, এমনকি মিটিং এর মাঝেও ফিসফিস। আনিকার চোখ জ্বলে উঠল। আমার সামনে এত সাহস, আর আমি কিছু বলিনি। সে নিজেই নিজের ওপর রাগ করলো। এতদিন ধরে অভিকে অপমান করেছে, স্বামী হিসেবে মানেনি, অথচ এখন ভাবছে অন্য মেয়ের সাথে তাকে দেখা গেলে কেন বুকটা পড়ে যাচ্ছে। ঠিক তখনই দরজার শব্দ, চাবির খটখট। আনিকা সোজা হয়ে দাঁড়ালো। অভি ঢুকলো, মুখে ক্লান্তি, চোখ লাল। কোটটা খুলে সোফায় ফেলতেই আনিকার গলা কাপা স্বরে উঠল, এত দেরি কেন? অভি অবাক হয়ে তাকালো। তুমি এখনো জেগে? প্রশ্নের উত্তর দাও। অভি দীর্ঘশ্বাস ফেলল। অফিসের কাজ ছিল, ক্লায়েন্ট মিটিং, দেরি হয়ে গেছে। আনিকা ঠোঁট বাঁকিয়ে বলল, ক্লায়েন্ট নাকি তানিয়া? এই নামটা শুনে অভির চোখে 1 সেকেন্ডের জন্য বিস্ময়। কি বলছো তুমি? আমি আজ সব দেখেছি। তুমি আর ওই মেয়ে খুব ভালো বন্ধুত্ব। অভি বিরক্ত হয়ে বলল, এটা অফিস, সহকর্মী মানেই হাসি ঠাট্টা হতে পারে। আমি তোমার স্ত্রী, তোমাকে অন্য মেয়ের সাথে এইভাবে দেখতে ভালো লাগার কথা আমার? অভি হেসে ফেলল, তিক্ত হাসি। স্ত্রী? আজকে মনে পড়লো? এই কথায় আনিকা চুপ হয়ে গেল। কিছু বলার ছিল না তার কাছে। অভি শান্ত গলায় বলল, তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, তারপর থেকে একদিনও স্বামী বলে মেনে নাওনি। আজ হঠাৎ অধিকার দেখাচ্ছ কেন? আমি শুধু। কথা শেষ করতে পারল না। অভি কোট তুলে নিল। আমি ক্লান্ত, ঝগড়া করার শক্তি নেই। সে নিজের ঘরের দিকে চলে গেল। আনিকা একা দাঁড়িয়ে রইল ড্রয়িং রুমে। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছে, কেন এত জেলাস? পরদিন অফিসে আনিকা গাড়ি থেকে নামতে দেখলো তানিয়া আর অভি গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে। তানিয়া হাসছে, অভিও হালকা হাসি দিচ্ছে। আনিকার হাত মুঠো হয়ে গেল। সে দ্রুত এগিয়ে গেল। মিস্টার আভি, আমার রুমে আসুন। স্বরে এমন শীতলতা যে আশেপাশে সবাই চুপ হয়ে গেল। ম্যাম, আমি ফাইলটা। আমি আপনাকে ডাকিনি, আপনি ভেতরে ডেস্কে যান। তানিয়া লজ্জা পেয়ে সরে গেল। অভি ধীরে ধীরে আনিকার কেবিনে ঢুকলো। এই ব্যবহার কেন? কারণ আমি বস, আর আপনি আমার অধীনে কাজ করেন। অভির চোখে কষ্টের ছায়া। বাড়িতেও তো একই কথা বলো। আনিকা টেবিলে হাত চাপড়ে দিল। আপনি ওই মেয়ের সাথে এত কথা বলেন কেন? কারণ সে আমার টিমমেট। আর আমি? গলাটা হঠাৎ নরম হয়ে গেল। অভি কিছুক্ষণ চুপ করে রইল। তুমি আমার স্ত্রী, কাগজে। এই কথাটা আনিকার বুকে ছুরির মতো বিঁধল। সে মুখ ফিরিয়ে নিল, যেন চোখের জল দেখা না যায়। আপনি যেতে পারেন। অভি বেরিয়ে গেল। আনিকা চেয়ারে বসে পড়ল, মাথা নিচু। বুকের ভেতর অদ্ভুত একটা ব্যথা। এটা কি ভালোবাসা, নাকি শুধু নিজের মালিকানা হারানোর ভয়? রাতে শোবার সময় আনিকা নিজের ঘরে ঢুকেও বারবার অভির কথা ভাবছে। হঠাৎ দরজায় টোকা। অভি? ঘুমাওনি? না। অভি ধীরে বলল, আমি চাই না তুমি কষ্ট পাও। তানিয়ার সাথে আমার কিছু নেই। তবু আমার ভয় লাগে। ভয় কেন? কারণ আমি বুঝতে পারছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই প্রথম স্পষ্টভাবে শব্দটা উচ্চারণ। অভি স্তব্ধ হয়ে গেল। সে ধীরে বলল, ভালোবাসা মানে শুধু জেলাস হওয়া না, বিশ্বাস করাও। আমি চেষ্টা করব। তুমি যদি সত্যি চেষ্টা করো, আমিও থাকবো। দরজা বন্ধ হয়ে গেল। আনিকা বিছানায় বসে রইল, চোখের জল গড়িয়ে পড়ছে। আজ প্রথমবার সে বুঝলো অভি আর শুধু তার অধীনস্থ কর্মচারী না, সে তার হৃদয়ের সবচেয়ে বড় দুর্বলতা। আর দূরে কোথাও তানিয়ার হাসিটা যেন আগুনের মতো জ্বলছে আনিকার মনে।
সকালটা আনিকার জন্য অস্বাভাবিকভাবে ভারী ছিল। ঘুম থেকে উঠে মনে হচ্ছিল বুকের ওপর পাথর চাপা। চোখ খুলতে প্রথম যে জিনিসটা মনে পড়লো গত রাতে সেই কথাটা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শব্দগুলো নিজের কানে আবার বাজলো। এত বছর সে নিজেকে শক্ত, ঠান্ডা, নির্দয় প্রমাণ করতে চেয়েছে, অথচ এখন শুধু একটা মানুষের দিকে তাকিয়ে সব ভেঙে পড়ছে। সে বিছানা ছেড়ে বাথরুমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। চোখের নিচে কালচে দাগ, ঠোঁটে ক্লান্তির রেখা। এই আমি? নিজেকে প্রশ্ন করলো সে। অফিসে পৌঁছে পরিস্থিতি আরো খারাপ। রিসেপশনে ফিসফিস শব্দ। শুনেছ, তানিয়া নাকি কাল লেট পর্যন্ত অফিস সাথে ছিল। ওদের নাকি প্রজেক্ট নিয়ে খুব কাছাকাছি কাজ। এই কথাগুলো আনিকার কানে এসে ছুরির মতো ঢুকলো। সে ঠান্ডা মুখ করে লিফটে উঠলো, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। কেবিনে ঢুকে বসতেই ইন্টারকম বাজলো। ম্যাম, তানিয়া এসেছে আপনার কাছে। আনিকার চোখ শুরু হয়ে গেল। পাঠাও। দরজা খুলে তানিয়া ঢুকলো। পরনে হালকা নীল কুর্তি, চুল খোলা, মুখে ভদ্র হাসি। ম্যাম, এই ফাইলটা। আনিকা ফাইল না দেখে বলল, আপনি আমার স্বামীর সাথে এত ব্যক্তিগতভাবে মেশেন কেন? তানিয়া থমকে গেল। ম্যাম, আমি স্পষ্ট কথা বলছি, আপনি কি জানেন উনি আমার স্বামী? তানিয়ার মুখ ফ্যাকাশে। জানি ম্যাম, কিন্তু আমি কখনো। কিন্তু আমি সব দেখছি। আনিকার গলা কাঁপছে রাগে। লাঞ্চ, মেসেজ, হাসাহাসি। তানিয়া চোখ নামিয়ে বলল, আমি দুঃখিত ম্যাম, আমি বুঝতে পারিনি এতে আপনি কষ্ট পাচ্ছেন। বুঝতে পারোনি? আনিকা তিক্ত হেসে উঠল। নাকি বুঝেও উপভোগ করছিলেন? এই কথায় তানিয়ার চোখে জল চলে এলো। আমি সত্যি কোনো ভুল করিনি ম্যাম। ঠিক তখন দরজা খুলে অভি ঢুকলো। এখানে কি হচ্ছে? আনিকা তানিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি যাও। তানিয়া বেরিয়ে গেল। চোখ মুছতে মুছতে অভি দরজা বন্ধ করলো। তুমি তাকে এভাবে অপমান করলে কেন? কারণ সে সীমা ছাড়াচ্ছে। আনিকা চিৎকার করে উঠল। আর তুমি তাকে সুযোগ দিচ্ছ। অভির চোখে রাগের ছিলে। তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? অফিসের পরিবেশ নষ্ট করছো। আমি বস। কিন্তু আমি তোমার কর্মচারী নই, শুধু আমি মানুষ। এই কথাটা আনিকাকে থামিয়ে দিল। অভি ধীরে বলল, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে এই সম্পর্কের মানে কি? আনিকা চুপ, কিছু বলার নেই। দুপুরের পর খবর এলো তানিয়া হঠাৎ ছুটি নিয়েছে। পুরো অফিসে গুঞ্জন, সবাই বুঝে গেছে কিছু একটা ঘটেছে। আনিকা কেবিনে একা বসে আছে, কিন্তু মাথার ভেতর শান্তি নেই। মনে হচ্ছে সে সীমা পেরিয়ে গেছে। আমি কি খুব বেশি করে ফেললাম? নিজেকে প্রশ্ন করলো সে। সন্ধ্যায় বাড়ি। অভি চুপচাপ সোফায় বসে টিভি দেখছে। আনিকা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। এতদিনের ঝগড়া, অপমান সবকিছুর পরও এই মানুষটা এখনো তার পাশেই আছে। সে ধীরে বলল, আমি আজ ভুল করেছি। কোনটা? আজকেরটা না প্রতিদিনেরটা? এই কথায় আনিকার চোখ ভিজে গেল। আমি তানিয়াকে অপমান করেছি, সেটা ঠিক হয়নি। অভি দীর্ঘশ্বাস ফেলল। সে আজ অফিস ছেড়ে চলে যাবে ভাবছে। কি? সে খুব ভেঙে পড়েছে, নিজেকে দোষী ভাবছে। আমি চাইনি এমনটা হোক। অভি একটু নরম গলায় বলল, তুমি শুধু নিজের ভয়টাই দেখেছো, অন্য কারো কষ্ট দেখোনি। আমি আসলে জানি না কিভাবে ভালোবাসতে হয়। অভি ধীরে উঠে তার সামনে দাঁড়ালো। ভালোবাসা মানে দখল না, ভালোবাসা মানে ভরসা। আমি ভয় পাই তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তখনই যাব যখন তুমি আমাকে শুধু কর্মচারী হিসেবে দেখবে, মানুষ হিসেবে না। এই কথাটা আনিকার বুকে গভীরভাবে ঢুকে গেল। রাতে আনিকা তানিয়াকে মেসেজ করলো, আমি দুঃখিত, আমার আচরণ ভুল ছিল, প্লিজ অফিস ছেড়ো না। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, আমি আপনাকে দোষ দিচ্ছি না ম্যাম, আমি বুঝি আপনি কষ্টে ছিলেন, আমি কাল আসব। মেসেজটা পড়ে আনিকার বুক হালকা হলো। সে বুঝলো ভালোবাসা মানে শুধু জেলাস হওয়া নয়, নিজের ভুল স্বীকার করাও। পরদিন সকালে আনিকা নিজে গিয়ে তানিয়ার ডেস্কে দাঁড়ালো। আমি তোমার কাছে ক্ষমা চাই। পুরো অফিস স্তব্ধ। ম্যাম, আমি ব্যক্তিগত অনুভূতি অফিসে নিয়ে এসেছিলাম, সেটা ভুল। তানিয়ার চোখ ভিজে গেল। থ্যাংক ইউ ম্যাম। দূরে দাঁড়িয়ে অভি সব দেখছিল। তার চোখে প্রথমবার গর্বের ঝিলিক। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গাড়ির ভেতর নীরবতা এবার আর অস্বস্তিকর নয়। আমি আজ একটা বড় ভুল ঠিক করেছি। অভি একটু ভেবে বলল, আমি দেখেছি। তুমি কি এখনো আমার উপর রাগ করছো? রাগ কম, আশা বেশি। আনিকার মুখে হালকা হাসি ফুটল। আমি চেষ্টা করছি বদলাতে। অভি জানালার বাইরে তাকিয়ে বলল, আমি সেটাই দেখতে চাই। গাড়ি চলতে থাকলো, শহরের আলো পেছনে ফেলে। আনিকার মনে প্রথমবার সত্যিকারের উপলব্ধি হলো ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কিন্তু বিশ্বাস ধীরে ধীরে গড়া যায়। আর এই বিশ্বাসে যদি ভেঙে যায়
তবে জোরের বিয়েও একদিন শূন্য হয়ে যাবে। সকালটা শুরু হলো অদ্ভুত নীরবতায়। ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই, কিন্তু বাড়িতে আজও সে চেনা চিৎকার, ঝগড়া নেই। আনিকা চুল বেঁধে আয়নার সামনে দাঁড়িয়ে, আর অভি নীরবে টাই গাড়ছে। দুজনেই জানে গত কয়েকদিনে কিছু একটা বদলে গেছে, তবুও এই নীরবতা সুখের না, ভয় আর অস্বস্তিকর। আনিকা হঠাৎ বলল, আজ অফিসে আমি গাড়ি চালাবো। হঠাৎ? না মানে আমি চাই তুমি পাশে বসো। কথাটা বলতে গিয়ে তার গলা অস্বাভাবিক নরম হয়ে গেল। অভি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে। গাড়িতে উঠতেই আনিকার বুক ধকধক করতে লাগলো। এতদিন সে নিজেকে অভির থেকে দূরে রাখার চেষ্টা করেছে, আর এখন নিজেই কাছে টানছে। গাড়ি চলতে শুরু করলো। তুমি আজ খুব চুপ, কিছু ভাবছো? অভি জানালার দিকে তাকিয়ে বলল, আমি ভাবছি এই পরিবর্তনটা স্থায়ী হবে তো। আনিকার বুকের ভেতর কাঁপন। তুমি কি মনে করো আমি আবার আগের মতো হয়ে যাব? আমি জানি না, তুমি খুব দ্রুত রেগে যাও, খুব দ্রুত বদলে যাও। আনিকা গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরল। আমি চেষ্টা করছি, সত্যি। অভি তার দিকে তাকালো। আমি দেখতে পাচ্ছি। এই ছোট্ট কথাটুকু আনিকার জন্য বিশাল আশ্বাস। অফিসে ঢুকতে অন্যরকম পরিবেশ। তানিয়া হাসি মুখে সবার সাথে কথা বলছে। আনিকা দূর থেকে তাকিয়ে দেখছে। কয়েকদিন আগেও এই দৃশ্য তাকে পুড়িয়ে দিত। আজ অদ্ভুতভাবে বুকটা শান্ত। তানিয়া আনিকার দিকে এগিয়ে এলো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আনিকা হালকা হাসলো। এই হাসিটা অফিসের সবাই লক্ষ্য করলো। মেয়ে বস আজ হাসছে। দুপুরে মিটিং, একটা বড় ক্লায়েন্ট প্রেজেন্টেশন। অভি প্রেজেন্ট করবে। আনিকা বস হিসেবে নয়, আজ যেন কেবল একজন দর্শক। প্রেজেন্টেশন শুরু হতেই অভির কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে দৃঢ়তা। সে ডাটা দেখাচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে। ক্লায়েন্ট মুগ্ধ। আনিকা তাকিয়ে থাকে। এই মানুষটাকে সে এতদিন ছোট করেছে। মিটিং শেষ হলে ক্লায়েন্ট বলল, ইমপ্রেসিভ ওয়ার্ক মিস্টার অভি। অফিসে হালকা হাততালি। অভি লজ্জা পেয়ে তাকালো আনিকার দিকে। আনিকা চোখে চোখ রেখে মাথা নাড়লো, একটা ছোট্ট অ্যাপ্রুভাল। অভির বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা। সন্ধ্যায় বাড়ি। আজ কোনো ঝগড়া নেই, কোনো চিৎকার নেই। আনিকা নিজেই রান্নাঘরে ঢুকলো। অভি অবাক হয়ে দরজায় দাঁড়িয়ে দেখছে। তুমি রান্না করছো? হ্যাঁ, ভাবলাম আজ আমি রান্না করব। আমি কি বেঁচে থাকবো? খুব বেশি ঝাল হবে না, চিন্তা করো না। এই হাসিটা এত স্বাভাবিক যে দুজনেই একটু থমকে গেল। ডাইনিং টেবিলে বসে খেতে খেতে আনিকা হঠাৎ বলল, অভি, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, আমি আসলে কি হারাবো সেটা এখন বুঝছি। অভি চামচ নামিয়ে তাকালো। এখন বুঝছো? হ্যাঁ। আনিকার চোখে জল চিকচিক করছে। আমি এতদিন শুধু ক্ষমতাই দেখেছি, ভালোবাসা দেখাইনি। আমি ক্ষমতা চাইনি, আমি শুধু চাইতাম তুমি আমাকে মানুষ হিসেবে দেখো। আমি এখন তাই দেখছি। রাত। আনিকা নিজের ঘরে বসে ল্যাপটপ খুলেছে। পুরনো ইমেইল, পুরনো নোট, সব কিছু দেখছে। হঠাৎ একটা ডায়েরি খুঁজে পেল, যেটা সে কলেজ লাইফে লিখতো। ডায়েরির এক পাতায় লেখা, আমি কখনো কাউকে ভালোবাসতে চাই না, ভালোবাসা মানে দুর্বলতা। এই লাইনটা পড়ে সে হেসে ফেলল। আজ বুঝতে পেরেছে ভালোবাসা দুর্বলতা না, বরং সবচেয়ে বড় শক্তি। পরদিন অফিসে নতুন গুজব। কিছু কর্মী ফিসফিস করছে, ম্যাম নাকি এখন আগের মতো রাগ করেন না। শুনেছি মিস্টার অভির জন্যই বদলেছে। ভালোই তো, বসেরও তো মানুষ হবার দরকার। এই কথাগুলো আনিকার কানে এলো। সে প্রথমবার এসব শুনে রেগে উঠল না, বরং ভেতরে অদ্ভুত লজ্জা আর আনন্দ একসাথে। দুপুরে হঠাৎ খবর এলো অভির মায়ের শরীর খারাপ, হাসপাতালে ভর্তি। অভির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আনিকা খবর শুনেই বলল, আমি তোমার সাথে যাব। অভি অবাক। তোমার মিটিং? সব বাতিল। হাসপাতালে পৌঁছে অভি মায়ের হাত ধরল। আনিকা পাশে দাঁড়িয়ে আছে নীরবে। অভির মা ফিসফিস করে বলল, তুমি কি তার স্ত্রী? জি। আমার ছেলে অনেক ভাগ্যবান, সব সময় আমার ছেলেটার পাশে থেকো। এই কথাটা আনিকার চোখে জল এনে দিল। সে বুঝলো আজ সে সত্যি স্ত্রী হিসেবে দাঁড়িয়ে আছে। রাতে হাসপাতালের করিডোরে বসে অভি বলল, তুমি আজ না এলে আমি ভেঙে পড়তাম। আমি আগে কখনো পাশে থাকিনি, তাই না? না, কিন্তু আজ আছো। আনিকা তার হাত ধরল। এই প্রথম স্বেচ্ছায়, জোর না, রাগ না, শুধু ভালোবাসা থেকে। আমি চাই তুমি যখন দুর্বল হবে আমি পাশে থাকি, আর আমি দুর্বল হলে তুমি। অভি তাকিয়ে রইল তার দিকে। এটাই তো বিয়ের মানে। আনিকার চোখে জল পড়ল। আমাদের বিয়ে শুরুই হয়েছিল ভুলভাবে, কিন্তু আমি চাই শেষটা ভুল না হোক। অভি ধীরে ধীরে তার হাত শক্ত করে ধরল। শেষ না, শুরুটা ঠিক করি। হাসপাতালের আলোয় দুজনের ছায়া পাশাপাশি পড়ল।
এই প্রথম তারা বুঝলো ভালোবাসা মানে জোর না, লড়াই না, বরং নীরবভাবে একে অপরের পাশে থাকা। আর এই নীরব লড়াই হয়তো একদিন তাদের সম্পর্ককে সত্যিকারের দাম্পত্যে রূপ দেবে। হাসপাতালের করিডোরে রাতের বাতাস ভারী, ফ্লোরোসেন্ট আলোয় দেয়ালগুলো ফ্যাকাশে, চারপাশে শুধু মনিটরের বিপ শব্দ আর নার্সদের পায়ের আওয়াজ। অভি চেয়ারে বসে আছে, মাথা নিচু, দুই হাতের আঙুল শক্ত করে জড়ানো। আনিকা তার পাশে নীরবে বসে, কিন্তু চোখে গভীর চিন্তা। এ প্রথম তারা দুজন এমন অবস্থায়, কোনো ঝগড়া নেই, কোনো ক্ষমতার লড়াই নেই, শুধু একে অপরের উপর নির্ভরতা। ডাক্তার বেরিয়ে এলেন। রুগী এখন স্টেবল, হার্ট অ্যাটাকটা বড় না, কিন্তু স্ট্রেস খুব বেশি। অভির মুখে স্বস্তির নিঃশ্বাস। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার চলে গেলে অভি দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলো। আমি ভেবেছিলাম মাকে হারিয়ে ফেলবো। তুমি একা নও, আমি আছি। এই কথাটা এত সাধারণ, কিন্তু অভির বুকের ভেতর এমন কিছু নড়ে গেল যা সে আগে কখনো অনুভব করেনি। রাত বাড়তে থাকলো। ওয়ার্ডের সামনে বসে অভির মা ঘুমিয়ে পড়েছেন। আনিকা চাদরটা ঠিক করে দিলেন তার গায়ে। অভি অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি খুব আলাদা হয়ে গেছো। ভালো না খারাপ? ভালো, কিন্তু ভয় লাগে। ভয় কেন? এই বদলটা যদি আবার হারিয়ে যায়। আমি নিজেই চাই না হারাতে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, না এটা শুধু পরিস্থিতির জন্য? এই প্রশ্নটা আনিকার হৃদয়ে যেন হালকা আঘাত করলো। আমি জানি না কখন শুরু হলো, কিন্তু এখন যদি তোমাকে না দেখি আমার দিন চলে না। অভি কিছু বলল না, শুধু তার হাতটা শক্ত করে ধরল। পরদিন সকালে অভির মা কিছুটা সুস্থ হলো। আনিকা নিজে গিয়ে ফল আর জুস এনে দিলেন। নার্সদের সাথে কথা বললেন, ওষুধের তালিকা নিলেন। অভি পাশে দাঁড়িয়ে দেখছে, এই মেয়েটা কি সেই কঠোর বস যে তাকে একসময় অপমান করত? হাসপাতাল থেকে ফেরার পথে গাড়ির ভেতর নীরবতা, কিন্তু আগের মতো ভারী না, বরং আরামদায়ক। আজ অফিসে ছুটি নাও, আমি বলে দিব, সমস্যা নেই। মেয়ে বসের আদেশ? না, স্ত্রীর অনুরোধ। এই শব্দটা স্ত্রী দুজনের বুকেই আলাদা রকম অনুভূতি জাগালো। বাড়িতে ফিরে অভি সোজা সোফায় বসে পড়ল। ক্লান্তিতে চোখ লাল। আনিকা রান্নাঘরে গিয়ে স্যুপ বানালো। কিছুক্ষণ পর ট্রে হাতে এসে বলল, খাও। তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ। খারাপ না। মানে ভালো। আনিকা হেসে ফেলল। প্রশংসা করার স্টাইলও তোমার অফিসিয়াল। রাতে আনিকা নিজের ঘরে বসে ভাবছিল, এই কয়েকদিনে সব কিছু বদলে গেছে, অথচ ভেতরে কোথাও একটা ভয়। এই ভালোবাসা কি টিকবে? হঠাৎ দরজায় নক। তুমি ব্যস্ত? না। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলো। যদি আমি একদিন এই চাকরি ছেড়ে দেই, তুমি কি কষ্ট পাবে? কেন ছাড়বে? আমি ভাবছি অন্য জায়গায়, এমন জায়গায় যেখানে আমি তোমার অধীনে না থাকি। এই কথাটা আনিকার বুকে লাগলো। তুমি কি আমার থেকে পালাতে চাইছো? না, আমি চাই আমাদের সম্পর্কটা অফিসের বাইরে হোক, বস এমপ্লয়ি না। আনিকা চুপ করে রইল। আমি চাই তুমি নিজের সিদ্ধান্ত নিজে নাও, আমি আটকাবো না। আগে হলে তুমি আমাকে ছাড়তে না। আগে আমি শুধু নিজের কথা ভাবতাম, এখন তোমারটাও ভাবি। পরদিন অফিসে হঠাৎ বড় ঘোষণা, একটি ইন্টারন্যাশনাল প্রজেক্ট। ম্যানেজমেন্ট চায় অভি লিড করুক, কিন্তু শর্ত 6 মাস বিদেশে থাকতে হবে। অভির হাতে অফার লেটার। সে আনিকার কেবিনে ঢুকলো। এই প্রজেক্টটা আমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আনিকা লেটার পড়ে চুপ হয়ে গেল। 6 মাস আলাদা থাকা? তুমি কি যেতে চাও? আমি চাই, কিন্তু আনিকার বুক কেঁপে উঠল। তুমি যাও। তুমি কষ্ট পাবে না? পাবো, কিন্তু ভালোবাসা মানে আটকে রাখা না। তোমার স্বপ্ন ভাঙতে চাই না। এই কথাটা অভির চোখ ভিজিয়ে দিল। তুমি সত্যি বদলে গেছো। না, আমি শুধু শিখছি ভালোবাসতে। সন্ধ্যায় বাড়িতে আনিকা অভির জন্য ব্যাগ গুছাচ্ছে। অভি দরজায় দাঁড়িয়ে দেখছে। 6 মাস খুব লম্বা সময়। আমরা ভিডিও কল করব। তুমি কি অন্য কাউকে পছন্দ করে ফেলবে? অভি এগিয়ে এসে তার মুখে আলতো করে হাত রাখলো। আমি যেখানেই থাকি তুমি আমার মনে থাকবে। আনিকার চোখে জল। আমি একে কখনো কাউকে এত ভয় পাইনি। ভয় মানেই তো ভালোবাসা। এই প্রথম সে আনিকার কপালে হালকা চুমু দিল। আনিকা স্তব্ধ, কোনো জোর নেই, কোনো রাগ নেই, শুধু নীরব অনুভূতি। আচমকা আনিকা অভিকে জড়িয়ে ধরল। অভি আনিকার মুখ তুলল, ঠোঁট মিলিয়ে দিল আনিকার ঠোঁটের সাথে। আনিকাও রেসপন্স করছে। অভি চোখের ইশারায় অনুমতি চাইল। আনিকার লজ্জায় অভির বুকে মুখ লুকালো। অভি দুষ্টু হাসি হাসল। সেটার উত্তর পেয়ে গেছে।
অভি আনিকাকে কোলে পুলে বিছানায় শুইয়ে দিল, তারপর ডুব দিল ভালোবাসার সাগরে। রাতের শেষ মুহূর্ত, আনিকা অভির বুকে মাথা রেখে শুয়ে আছে। আমাদের গল্পটা জোর দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আমি চাই বাকি অংশটা বিশ্বাস দিয়ে চলুক। অভি তার হাত ধরল। আমি ফিরে আসব। আমি অপেক্ষা করব। এই অপেক্ষাই হবে তাদের ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। আর আনিকা প্রথমবার বুঝলো ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, দূরে গিয়েও একে অপরের জন্য টিকে থাকা। বিমানবন্দরের ভেতর আলো ঝলমলে, কিন্তু আনিকার চোখে সবকিছু ঝাপসা। চারপাশে মানুষের কোলাহল, লাগেজের চাকা গড়ানোর শব্দ, ঘোষণার আওয়াজ, সব মিলিয়ে একটা অদ্ভুত চাপা ব্যস্ততা। অথচ তার ভেতরে শুধু একটাই অনুভূতি, শূন্যতা। অভি তার সামনে দাঁড়িয়ে, হাতে পাসপোর্ট আর বোর্ডিং পাস। 6 মাসের জন্য সে যাচ্ছে অন্য দেশে, অন্য শহরে, অন্য জীবনের দিকে। এখন ডাকবে? আনিকা কিছু বলল না, শুধু তাকিয়ে আছে, যেন চোখের পাতায় তার মুখটা আটকে রাখতে চায়। তুমি কাঁদছো না কেন? আমি কাঁদতে পারি না। মিথ্যে, তোমার চোখে জল জমে আছে। আনিকা মুখ ফিরিয়ে নিল। আমি শক্ত হতে চাই। অভি ধীরে তার হাত ধরল। শক্ত হওয়া মানে অনুভূতি লুকানো না। এই কথাটা শুনে আনিকার বুকের ভেতর জমে থাকা কষ্টটা যেন ফেটে পড়তে চাইল। তবুও সে নিজেকে সামলালো। ঘোষণা হলো, ফ্লাইট বোর্ডিং শুরু। অভি ব্যাগ কাঁধে তুলে নিল। আমি যাচ্ছি। এই দুইটা শব্দ এত সহজ, অথচ এত ভারী। আনিকা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যেও না। অভি থমকে গেল। তুমি তো নিজেই বলেছিলে যেতে। আমি জানি, কিন্তু এখন মনে হচ্ছে আমি একা হয়ে যাচ্ছি। অভি তার সামনে এসে দাঁড়ালো। তুমি একা না, আমি শুধু একটু দূরে থাকবো। দূরত্ব অনেক কিছু বদলে দেয়। কিছু বদলায়, কিছু আরো শক্ত করে। সে ধীরে আনিকার কপালে চুমু দিল। নিজের খেয়াল রেখো। তুমিও। অভি চলে গেল। ভিড়ের মধ্যে তার ছায়াটা মিলিয়ে গেল। আনিকা একা দাঁড়িয়ে রইল। এত মানুষ, অথচ তার কাছে পুরো জায়গাটা হঠাৎ ফাঁকা। প্রথম মাস বাড়িটা অদ্ভুতভাবে নীরব। আগেই নীরবতাই ছিল স্বাভাবিক, কিন্তু তখন সেটা ছিল ঝগড়ার নীরবতা। এখন এটা অপেক্ষার নীরবতা। সকালে ঘুম থেকে উঠে আনিকা নিজেকে বলে, আজ অভি নেই, তবুও অফিস যেতে হবে। রান্নাঘরে ঢুকে হঠাৎ বুঝতে পারে 2 কাপ কফি বানিয়ে ফেলেছে। 1 কাপ হাতে নিয়ে থমকে যায়। ভুলে যাচ্ছি। অভিকে ভিডিও কল দিল। স্ক্রিনে ভেসে উঠল অভির মুখ, পেছনে অচেনা শহরের আলো। হেই। এই এক শব্দেই আনিকার মুখে হাসি ফুটে উঠল। কেমন আছো? ভালো, তুমি? আমি ঠিক আছি, মানে থাকার চেষ্টা করছি। তুমি অফিসে রাগ করছো না তো? না, এখন সবাই অবাক। মেয়ে বস নাকি হঠাৎ খুব শান্ত। কারণ মেয়ে বস এখন ভালোবাসতে শিখে গেছে। আনিকা লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিল। এত কথা বলো না। কল শেষ হলে আনিকা বুঝলো এই স্ক্রিনটাই এখন তার ভরসা। 2য় মাস, অফিসে নতুন প্রজেক্ট, নতুন চাপ, কিন্তু আনিকার মন নেই কাজে। মিটিং এর মাঝেই বারবার ফোন চেক করে। একদিন হঠাৎ দেখলো অভির কল মিস করেছে। সে সাথে সাথে কল ব্যাক করলো। তুমি কল করছিলে? হ্যাঁ, কিন্তু তুমি ব্যস্ত ছিলে। আমি মিটিং এ ছিলাম। তুমি এখন খুব বিজি হয়ে গেছো। এই কথাটাই আনিকার বুক চেপে ধরলো। তুমি কি ভাবছো আমি তোমাকে ভুলে যাচ্ছি? না, আমি শুধু দূরত্বটা বেশি অনুভব করছি। এই কথার পর দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। দূরত্ব শুধু শহরের না, অনুভূতিরও। 3য় মাস, অভি কাজে ডুবে গেছে। কল কমে গেছে, মেসেজ ছোট হয়ে গেছে। আনিকা প্রথমবার সন্দেহ করতে শুরু করলো। ওকে বদলে যাচ্ছে, ওকে সেখানে নতুন কাউকে পেয়েছে। এক রাতে সে রেগে গিয়ে বলেই ফেললো, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? আমি কাজের চাপে আছি। কাজের চাপ আগে ছিল না? তুমি কি ভাবছো আমি অন্য কাউকে পেয়েছি? সেটা স্বাভাবিক নয় কি? এই প্রশ্নে অভি চুপ করে গেল। এই নীরবতাই আনিকাকে সবচেয়ে বেশি আঘাত দিল। তুমি কিছু বলছো না মানে কি? আমি শুধু বুঝতে পারছি না তুমি কেন হঠাৎ আমাকে সন্দেহ করছো। কারণ তুমি বদলে যাচ্ছ। তুমি আগের মতো কথা বলো না, সময় দাও না। আমি লড়ছি আনিকা, এখানে নিজেকে প্রমাণ করতে। তুমি যদি এখনো আমার উপর বিশ্বাস না করো, তাহলে এই দূরত্ব টিকবে না। এই কথায় আনিকা চুপ হয়ে গেল। সে বুঝলো তার ভেতরের পুরনো জেলাসিটা আবার মাথা তুলছে। 4র্থ মাস, আনিকা নিজেকে বদলানোর চেষ্টা করছে। সে প্রতিদিন ডায়েরি লিখছে, অভির জন্য, নিজের জন্য। একদিন লিখলো, ভালোবাসা মানে শুধু ভয় না, ভরসাও। আমি যদি আবার সন্দেহ করি, তাহলে আমি নিজেই আমাদের দূরে ঠেলে দিচ্ছি।
এই লেখা পড়ে তার চোখে জল চলে এলো। সে অভিকে মেসেজ করলো। আমি দুঃখিত, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, সত্যি। কিছুক্ষণ পর রিপ্লাই। আমিও চাই তুমি আমার পাশে থাকো, এমনকি দূরে থেকেও। এই একটা লাইনেই আনিকার বুক হালকা হলো। 5ম মাস, অভি দেশে ফেরার তারিখ ঠিক করেছে। আর মাত্র 1 মাস। আনিকা দিন গুনছে, ঘরে অভির জন্য জিনিসপত্র গুছিয়ে রাখছে। এত উত্তেজিত হওয়ার কি আছে? সে তো আমার স্বামী, কিন্তু এই স্বামীকে পাওয়ার জন্য কত লড়াই করেছি। অভিকে কল দিল। তুমি এলে আমি কি করব জানো? কি? আমি তোমাকে অফিসের বস হিসেবে নয়, গেটে দাঁড়িয়ে বউ হিসেবে রিসিভ করব। আমি ভিডিও করব, সবাইকে দেখাবো মেয়ে বসের নতুন রূপ। তুমি বেশি কথা বলো। কারণ আমি তোমাকে মিস করি। এই কথাটা শুনে আনিকার চোখ ভিজে গেল। শেষ মাস, শেষ সপ্তাহ। আনিকা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশের চাঁদ উঠেছে। মনে পড়ছে প্রথম দিনের কথা, যেদিন জোর করে এই মানুষটাকে নিজের জীবনে এনেছিল। সময় কিভাবে মানুষকে বদলে দেয়। অভির মেসেজ এলো। আগামীকাল সকাল 9টা, বিমানবন্দর। এই একটা লাইনে তার হৃদস্পন্দন বেড়ে গেল। পরদিন সকাল, একই বিমানবন্দর, একই আলো, একই কোলাহল, কিন্তু অনুভূতি একেবারেই আলাদা। আনিকা দাঁড়িয়ে আছে গেটের সামনে, হাতে ভেতর ফুলের তোড়া। আমি কি সত্যি এটা করছি? দূরে ভিড়ের মধ্যে অভিকে দেখা গেল। সে এগিয়ে আসছে, চোখে ক্লান্তি, মুখে সেই চেনা হাসি। আনিকা আর নিজেকে ধরে রাখতে পারল না, দৌড়ে গেল তার দিকে। অভি অবাক হয়ে গেল, তারপর হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরল। এই যে মেয়ে বস। চুপ করো, আজ আমি শুধু তোমার স্ত্রী। এই আলিঙ্গনে কোনো জোর নেই, কোনো সন্দেহ নেই, শুধু দীর্ঘ অপেক্ষার পর পাওয়া নিশ্চয়তা। দূরত্ব আমাকে বুঝিয়েছে আমি তোমাকে ছাড়া ঠিক নেই। আর আমি বুঝেছি, ভালোবাসা মানে কাউকে আটকে রাখা না, কাউকে বিশ্বাস করা। ভিড়ের মধ্যে তারা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। 6 মাসের দূরত্ব আজ এক মুহূর্তে মিলিয়ে গেল। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ভেতর অদ্ভুত এক নীরবতা। কিন্তু এই নীরবতা আগের মতো ভারী নয়, বরং ভরা অনুভূতিতে পূর্ণ। আনিকা ড্রাইভ করছে, অভি পাশের সিটে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। শহরের আলো, পরিচিত রাস্তা, সবকিছু যেন নতুন করে চেনা লাগছে। সবকিছু আগের মতোই আছে। আনিকা মৃদু হেসে বলল, না, সবকিছু আগের মতো নেই, আমরা বদলে গেছি। অভি তাকালো তার দিকে। হ্যাঁ, সেটা ঠিক। গাড়ি বাড়ির গেটে ঢুকতেই অভি গভীর শ্বাস নিল। এই বাড়িটাই একসময় তার জন্য ছিল কারাগার, আর আজ মনে হচ্ছে আশ্রয়। ভেতরে ঢুকেই অভি চারপাশে তাকালো। তুমি ঘরটা বদলে ফেলেছো। পুরোটা না, শুধু নিজের মতো। ড্রয়িং রুমে নতুন পর্দা, সোফার কভার বদলানো, দেয়ালে কয়েকটা ছবি, আর সবচেয়ে চোখে পড়ার মতো দেয়ালে তাদের দুজনের একটা ফ্রেম করা ছবি, যেটা তোলা হয়েছিল বিমানবন্দরে ফেরার সময়। অভি অবাক হয়ে গেল। এই ছবি তুমি টাঙিয়ে রেখেছো? আনিকা একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ। আগে হলে তুমি বলতেই না আমি তোমার স্বামী। এই কথাটা শুনে আনিকা একটু থমকে গেল, তারপর ধীরে বলল, আগে আমি নিজেকেই স্বীকার করতে ভয় পেতাম। রাতে দুজন একই ঘরে, একই বিছানায়, কিন্তু অনুভূতি সম্পূর্ণ নতুন। 6 মাসের দূরত্ব যেন তাদের মাঝখানে অদৃশ্য একটা দেয়াল তৈরি করেছে। না, দেয়াল না, বরং সতর্কতা। তুমি এখনো আমার উপর রাগ করো? না। তাহলে? আমি শুধু ভয় পাচ্ছি, এই ভালো সময়টা যদি আবার ভেঙে যায়। অভি তার হাতটা ধরল। ভাঙবে না, যদি আমরা নিজেরা না ভাঙি। এই কথায় আনিকার চোখ ভিজে গেল। অতঃপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরদিন অফিস। অভি অনেকদিন পর আবার অফিসে ঢুকছে। সবাই অবাক, খুশি, কেউ কেউ কৌতূহলী চোখে তাকাচ্ছে। মিস্টার অভি ফিরে এসেছেন। ইন্টারন্যাশনাল হিরো। তানিয়া এগিয়ে এসে বলল, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আনিকা দূর থেকে সব দেখছে। আশ্চর্যজনকভাবে তার ভেতরে কোনো জেলাস নেই, কোনো সন্দেহ নেই, শুধু অদ্ভুত এক শান্তি। মিটিং রুমে সবাই বসেছে। আনিকা বস হিসেবে প্রেজেন্টেশন শুরু করলো। এই 6 মাসে কোম্পানি অনেক বদলেছে, কিন্তু আজ থেকে আমরা নতুনভাবে শুরু করব। সবাই তাকালো অভির দিকে। এই প্রজেক্টের লিড থাকবে অভি। এই ঘোষণায় পুরো রুমে হালকা শোরগোল। অভি অবাক হয়ে গেল। তুমি নিশ্চিত? আনিকা তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কারণ এবার আমি তোমাকে শুধু স্বামী হিসেবে না, যোগ্য মানুষ হিসেবেও দেখি। এই কথায় অভির বুক ভারী হয়ে উঠল। দুপুরে ক্যান্টিনে বসে অভি বলল, তুমি কি বুঝতে পারছো তুমি কতটা বদলে গেছো? তুমি কি পছন্দ করছো? খুব, কিন্তু মাঝে মাঝে ভয় লাগে তুমি আবার আগের মতো হয়ে গেলে। আনিকা চুপ করে রইল কিছুক্ষণ। আমি আগের মতো হব না,
কারণ আমি নিজেকে আর হারাতে চাই না। নিজেকে হারানো মানে? ভালোবাসা অস্বীকার করা। কয়েকদিন পর এক রাতে অভি দেরি করে ফিরল। আগে হলে আনিকা ফোনে চিৎকার করত, সন্দেহ করত। আজ সে শুধু সোফায় বসে অপেক্ষা করলো। সরি, একটু লেট হয়ে গেল। আনিকা উঠে এসে তার কোট খুলে দিল। ক্লান্ত দেখাচ্ছে, খাবে? অভি অবাক। তুমি রাগ করনি? আমি এখন রাগের চেয়ে চিন্তা বেশি করি তুমি ঠিক আছো কিনা। এই কথায় অভির চোখে জল চলে এলো। তুমি জানো আগে আমি কতটা একা অনুভব করতাম? আনিকা মাথা নিচু করলো। জানি, আর সে একাকিত্বের জন্য আমি দায়ী ছিলাম। অভি ধীরে তার কপালে হাত রাখলো। কিন্তু এখন আর একা না। একদিন হঠাৎ আনিকার বাবা ফোন করলেন। তোমরা দুজন কবে আসছো? আমি চাই তোমাদের নতুন করে রিসেপশন দিতে, এবার নিজের ইচ্ছায়, জোর করে না। এই কথায় আনিকা চুপ হয়ে গেল। অভি পাশে দাঁড়িয়ে সব শুনছে। কি বললেন উনি? উনি আমাদের নতুন করে বিয়ে দিতে চান, মানে রিসেপশন। তুমি কি চাও? আমি চাই, এবার জোর করে না, সত্যি সত্যি। অভির ঠোঁটে হালকা হাসি ফুটলো। তাহলে আমি আবার তোমাকে বিয়ে করতে রাজি। রিসেপশনের দিন হল সাজানো, আলো ঝলমলে, অতিথিদের ভরা। কিন্তু এবার কোনো চাপ নেই, কোনো নাটক নেই। শুধু দুজন মানুষ যারা নিজেরাই একে অপরকে বেছে নিয়েছে। স্টেজে দাঁড়িয়ে আনিকা অভির দিকে তাকালো। মনে পড়ছে সে প্রথম দিনের কথা। ইন্টারভিউ, অপমান, জোর করে বিয়ে। আজ সবকিছু কত আলাদা। তুমি জানো আমি কখনো ভাবিনি আমি আবার তোমার হাত ধরবো এইভাবে। আমি ভাবিনি তুমি আমার পাশে থাকবে এতদিন। এখনো থাকবে? থাকবে? আনিকা চোখে জল নিয়ে জিজ্ঞেস করলো। সব সময়। অভি দৃঢ়ভাবে বলল। হাত ধরাধরি করে ক্যামেরার সামনে দাঁড়ালো তারা। ফ্ল্যাশের আলোয় আনিকার মনে হলো এই মানুষটাকে সে জোর করে পেয়েছিল, কিন্তু আজ সে নিজের ইচ্ছায় তাকে বেছে নিচ্ছে। রাতে বাড়ি ফিরে আনিকা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। অভি এসে পাশে দাঁড়ালো। খুশি? খুব। তাহলে এত চুপ কেন? আমি ভাবছি যদি আমি আগের মতো থাকতাম আজকের দিনটা কোনোদিনও আসতো না। ভালো হয়েছে তুমি বদলে গেছো। ভালো হয়েছে তুমি হাল ছাড়োনি। ভালোবাসায় হাল ছাড়া যায় না। আনিকা ধীরে তার কাঁধে মাথা রাখলো। এ প্রথম কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই, শুধু গভীর শান্তি। সকালটা শুরু হলো অদ্ভুত এক নীরবতায়। অভি আজ অফিসে যায়নি। এ প্রথম বিয়ের পর থেকে সে নিজে থেকে একদিন ছুটি নিয়েছে। আনিকা সেটা বুঝতে পেরেই ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল। গত কয়েকটা দিন ধরে অভির ব্যবহার বদলে গেছে। আগের মতো তর্ক করে না, চিৎকার করে না, অপমানের জবাবও দেয় না, শুধু চুপচাপ থাকে। আর এই চুপ থাকা জিনিসটাই আনিকাকে সবচেয়ে বেশি ভয় দেখায়। সকালে ঘুম থেকে উঠে দেখে পাশে অভি নেই। আনিকা নিচে নেমে কিচেনে গেল। সেখানে অভির মা ও বোন রান্না করছিল। মা, অভি কোথায়? মা তাকিয়ে বললেন, ও তো সকালে নাস্তা না খেয়েই বেরিয়ে গেছে, বলল আজ অফিসে যাবে না। এই একটা কথাই আনিকার মাথায় যেন বজ্রাঘাত করলো। আমাকে কিছু না বলে? এই প্রশ্নটাই প্রথম তার মনে এলো। সে তো সবসময় বলে এই বাড়িতে আমার অনুমতি ছাড়া কেউ কিছু করবে না। কিন্তু আজ অভি নিজে সিদ্ধান্ত নিয়েছে। আনিকা নিজের রুমে ফিরে এসে বিছানায় বসলো। মনে পড়ে গেল কিছু পুরনো দৃশ্য। অভি প্রথম যেদিন অফিসে এসেছিল, কি ভয় ভয় চোখে তাকিয়েছিল, কি সহজেই তাকে বকা দিয়েছিল সে। এই ছেলেটা তো কিছুই না। এই কথাটা কতবার যে বলেছে, কিন্তু আজ সেই কিছুই না মানুষটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। তবুও কেন সে স্বীকার করতে পারছে না? অভি বসে আছে শহরের এক নিরিবিলি ক্যাফেতে। হাতের কফিটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সে খেয়ালই করেনি। তার মাথায় ঘুরছে শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যি এখানে প্রয়োজনীয়? সে মনে করতে থাকে বিয়ে, অপমান, সন্দেহ, জেলাসি, ভালোবাসাটা উধাও হয়ে যাচ্ছে। সবসময় মনে হয়েছে সে একটা চুক্তির অংশ, স্বামী নয়, একটা দখল করা মানুষ। আজ প্রথমবার সে নিজেকে জিজ্ঞেস করছে, আমি কি এই সম্পর্কে থাকবো নাকি নিজেকে বাঁচাবো? সন্ধ্যায় আনিকা নিজে অভিকে ফোন করলো। ফোন রিং হলো একবার, দুবার, তৃতীয়বারে কল ধরলো অভি। হ্যালো। কণ্ঠটা শান্ত কিন্তু দূরত্বে ভরা। তুমি কোথায়? অভি একটু থেমে বলল, একটা জায়গায় বসে আছি, একা। এই একা শব্দটা আনিকার বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। কখন ফিরবে? অভি হালকা হেসে বলল, জানি না। এই জানি না কথাটা আনিকার অহংকারে প্রথম ফাটল ধরলো। রাতে অভি বাড়ি ফিরল, চুপচাপ রুমে ঢুকতে যাচ্ছিল। হঠাৎ আনিকা সামনে এসে দাঁড়ালো। আমার সাথে কথা বলবে না? অভি তাকালো। অনেকদিন পর সে দেখলো আনিকার চোখে রাগ নেই, আছে ভয়। কি কথা? স্বরে ক্লান্তি।
আনিকা একটু থেমে বলল, তুমি বদলে গেছো। অভি হেসে ফেলল। আমি তো সব সময় বদলেছি, শুধু তুমি আগে খেয়াল করনি। এই কথাটা আনিকার বুকের ভেতর তীরের মতো লাগলো। আনিকা ধীরে ধীরে বলল, আমি যদি খারাপ ব্যবহার করে থাকি। এই লাইনটা বলতে তার গলা কেঁপে উঠল। অভি অবাক হয়ে তাকালো। এই প্রথম আনিকা কোনো কথা শুরু করেছে। তুমি সবসময় খারাপই ব্যবহার করেছো, তুমি আবার বদলে গেছো। অভির কণ্ঠে অভিযোগ নেই, শুধু সত্য। আনিকার চোখ ভিজে গেল। তবুও তুমি আমাকে ছেড়ে যাওনি। অভি নীরবে বলল, কারণ আমি ভেবেছিলাম একদিন হয়তো তুমি বুঝবে। এই একদিন শব্দটাই আনিকার চোখে জল এনে দিল। আনিকা মাথা নিচু করে বলল, আমি বুঝেছি, কিন্তু দেরিতে। অভি অবাক। আনিকা কখনো ভুল শব্দটা উচ্চারণই করেনি। আমি জানি না ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয়, আমাকে কেউ শেখায়নি। আমি শুধু জানতাম দখল করতে। এই কথাগুলো বলতে বলতে আনিকার কণ্ঠ ভেঙে গেল। অভি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, ভালোবাসা দখল না, অনুভব। আমি তোমার শত্রু না, আমি তোমার স্বামী, আর আমি তোমার সাথেই থাকতে চাই। সেই রাতে তারা ঝগড়া করেনি, কোনো অপমান নেই, শুধু নীরব দুই মানুষ, একই বিছানায় কিন্তু আলাদা আলাদা ভাবনায়। আনিকা বুঝতে পারছে অভিকে হারানোর ভয়টাই তাকে ভালোবাসতে শিখাচ্ছে, আর অভি বুঝতে পারছে তার বউটা আসলে খারাপ নয়, শুধু ভীষণ একা। আনিকা একটু নড়ে উঠল। ঘুমের ঘোরে অভিকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলে অভি তাকে ছেড়ে চলে যাবে। অভি মুচকি হাসল, আনিকাকে বুকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। ফ্যামিলি ডিনারের সন্ধ্যা। আনিকার বাবার বাড়িটা আলোয় ঝলমল করছে। বাগানের লাইট, টেবিলে সাজানো খাবার, ভেতরে হাসির শব্দ। অভি তার মা আর ছোট বোনকে নিয়ে ঢুকলো। তার মা শাড়ি পরে এসেছে, মুখে একটু নার্ভাস হাসি, বোনের চোখে কৌতূহল। আনিকা নিজে দরজায় এসে তাদের রিসিভ করলো। আসুন মা। অভির মা একটু অবাক। ডাইনিং টেবিলে সবাই বসেছে। আনিকার বাবা খুব খুশি মেজাজে। তিনি অভির মায়ের সঙ্গে কথা শুরু করলেন। আপনার ছেলে আমাদের অনেক বড় উপকার করেছে। ও শুধু জামাই না, আমাদের পরিবারের গর্ব। অভি লজ্জা পেয়ে মাথা নিচু করলো। আনিকা তার দিকে তাকিয়ে হেসে ফেলল। খাবারের মাঝে হাসি, গল্প, স্মৃতি, দুই পরিবারের যেন ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। অভির বোন আনিকার দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনি অফিসে এত স্ট্রিক্ট, কিন্তু এখানে একদম আলাদা। সবাই হেসে উঠল। আনিকা মজা করে বলল, অফিসে আমি বস, এখানে আমি মেয়ে। খাওয়া শেষের দিকে আনিকার বাবা গলা খাকারি দিলেন। একটা কথা ছিল। সবাই তার দিকে তাকালো। তিনি অভির মায়ের দিকে তাকিয়ে বললেন, বিয়ান, ওদের বিয়ে হয়েছে অনেকদিন, কিন্তু ঠিকঠাক হানিমুন হয়নি। আমি ভাবছি ওদের একটা হানিমুন ট্রিপ গিফট করি। আনিকা কাঁদতে লাগলো। অভিও চমকে উঠল। হ্যাঁ, ওরা তো সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকে। টেবিলে হালকা নীরবতা। অভি বলল, আসলে এখন কোম্পানির কাজ। হ্যাঁ মা। কিন্তু অভির মা হাত তুলে থামালেন। কাজ কখনো শেষ হয় না, জীবনের সময়টা কিন্তু চলে যায়। মা, তুমি শক্ত মেয়ে, কিন্তু শক্ত মানুষদেরও বিশ্রাম দরকার। তুমি ওকে এত কিছু দিয়েছো, এবার ওর সঙ্গে একটু সময় কাটাও। আনিকার চোখ নরম হয়ে গেল। কিন্তু কোথায়? আনিকার বাবা হেসে বললেন, মালদ্বীপ, সব ব্যবস্থা আমি করব, রিসোর্ট, টিকিট সব। টেবিলে একসাথে কয়েকটা বিস্ময়ের শব্দ। অভি এক মুহূর্ত আনিকার দিকে তাকালো। আনিকার চোখে দ্বিধা, লজ্জা আর একটু আনন্দ। আমরা ভাববো। অভির মা মৃদু হেসে বললেন, ভাবার কিছু নেই, যাও দুজনে একটু সময় কাটিয়ে এসো। রাতের শেষে বাড়ি ফেরার পথে গাড়িতে নীরবতা। কিছুক্ষণ পর অভি বলল, তুমি কি যেতে চাও? আনিকা জানালার বাইরে তাকিয়েছিল। শহরের আলো ছুটে যাচ্ছে। আমি কখনো ভাবিনি আমাদের বিয়েটা এমন জায়গায় পৌঁছাবে। আমিও না। কিছুক্ষণ চুপ থেকে আনিকা ধীরে বলল, চলো যাই। অভির মুখে সেই ছেলে মানুষই হাসি। সত্যি? হ্যাঁ, 2 সপ্তাহ আমাদের। পরের দিন থেকে বাড়িতে অন্যরকম উত্তেজনা। অনলাইন থেকে মালদ্বীপের ছবি দেখা হচ্ছে। সাদা বালির সমুদ্র, নীল পানি, ওভার ওয়াটার ভিলা। আনিকা ল্যাপটপে বুকিং ডিটেল চেক করছে। অভি পাশ থেকে বলল, আমরা কি সত্যি যাচ্ছি? হ্যাঁ মিস্টার হাজবেন্ড। আনিকা মজা করলো। সুটকেস আবার বের হলো, কিন্তু এবার অনুভূতি আলাদা। এইবার বিদায়ের কান্না নয়, অপেক্ষার উত্তেজনা। আনিকা নতুন সানড্রেস বের করলো। অভি বলল, তুমি এটা নেবে? হ্যাঁ, এবার অফিস ড্রেস নয়। দুজনেই হাসলো। আলমারি, পাসপোর্ট, সানগ্লাস, সানস্ক্রিন সব কিছু গুছানো হচ্ছে। মাঝে মাঝে চোখাচোখি হলেই হালকা লজ্জা। এই সম্পর্ক অনেক ঝড় পেরিয়েছে, কিন্তু এখন তার ভেতর কোমলতা। রাতে সুটকেস বন্ধ করার আগে আনিকা বলল, এই ট্রিপটা শুধু ছুটি না। অভি তাকালো। তাহলে? এটা নতুন শুরু। আমরা তো অনেক আগেই শুরু করেছি।
আনিকা মৃদু হেসে বলল, এইবার শুরুটা উপভোগ করব। সুটকেস বন্ধ হলো। ঘরের ভেতর সমুদ্রের নীল স্বপ্ন ভাসছে। ঝড় পেরিয়ে আসা দুই মানুষ এবার প্রথমবারের মতো শান্ত সমুদ্রের দিকে পা বাড়াতে চলেছে। মালদ্বীপ তাদের অপেক্ষায়, আর তাদের গল্পের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই। সকালের আলো পুরো শহরটা ভিজিয়ে দিয়েছে। এয়ারপোর্টের পথে গাড়িতে বসে আনিকা জানালার বাইরে তাকিয়ে আছে। আজ তার চোখে কোনো চাপ নেই, কোনো মিটিং এর হিসাব নেই। আজ সে শুধু একজন স্ত্রী। অভি পাশে বসে পাসপোর্ট হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হালকা উত্তেজনা, হালকা অস্বস্তি, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি। তুমি বিশ্বাস করতে পারছো আমরা সত্যিই যাচ্ছি? অভি হেসে বলল। আনিকা মৃদু হেসে তার দিকে তাকালো। এবার আর কোনো অফিস কল ধরবো না। ফোন লুকিয়ে ফেলবো। দুজনেই হেসে উঠল। এয়ারপোর্টের ভেতর চেক ইন শেষ। বোর্ডিং গেটে বসে আনিকা অভির হাত শক্ত করে ধরল। আমাদের প্রথম একসাথে বিদেশ ভ্রমণ। সে ফিসফিস করে বলল, এইবার কেউ আলাদা হয়ে যাচ্ছে না? এই কথায় আনিকার চোখে এক মুহূর্তের জন্য সে পুরনো লন্ডনের বিদায়ের স্মৃতি ভেসে উঠল, কিন্তু সে মাথা ঝাঁকিয়ে হাসল। এবার শুধু আমরা। বিমান আকাশে উঠতেই শহরটা ছোট হয়ে গেল। ক্লাউডের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে। অভি জানালার পাশে বসে বলল, ও পাশে নীল সমুদ্র অপেক্ষা করছে। আনিকা মাথা তার কাঁধে রেখে চোখ বন্ধ করলো। বিমান নেমেছে। এয়ারপোর্টের বাইরে বেরিয়েই নোনতা বাতাসের গন্ধ। আকাশ এত নীল যেন কেউ রং ছড়িয়ে দিয়েছে। স্পিড বোটে করে তাদের রিসোর্ট নিয়ে যাওয়া হচ্ছে। চারদিকে শুধু জল, স্বচ্ছ টারকোয়েজ, গভীর নীল। আনিকা বিস্ময়ে বলল, এটা সত্যি? অভি তার হাত চেপে ধরল। স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। রিসোর্টে পৌঁছে তারা দেখলো ওভার ওয়াটার ভিলা। কাচের ফ্লোরের নিচে মাছ সাঁতার কাটছে। ঘরের সামনে সাদা বালির ছোট বীজ। আনিকা খালি পায়ে বালির উপর হাঁটতে শুরু করলো। তার অফিসে হাই হিল যেন বহু দূরের স্মৃতি। অভি তাকিয়ে রইল। এই আনিকা সে আগে দেখেনি, এত হালকা, এত নির্বার। দুজনেই সাঁতারের পোশাক পরে সমুদ্রে নামলো। পানি এত পরিষ্কার যে নিচের বালিও দেখা যায়। হালকা ঢেউ এসে পা ছুঁয়ে যাচ্ছে। অভি বলল, ভয় পাচ্ছ? না, তুমি আছো তো। আনিকা হাসলো। তারা একসাথে সাঁতার কাটলো, হাসলো, ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো। সূর্যাস্তের সময় আকাশ গোলাপি কমলা হয়ে উঠল। আনিকা নিঃশব্দে বলল, এই মুহূর্তটা মনে রাখবো। দ্বিতীয় দিনে তারা স্কুবা ডাইভিং করলো। নীল জলের নিচে রঙিন মাছ, প্রবাল, অদ্ভুত শান্ত এক জগৎ। অভি পানির ভেতর হাত বাড়িয়ে ইশারা করলো। দেখো। আনিকা হেসে উঠল, যদিও শব্দ বেরোলো না, চোখের ভাষাই যথেষ্ট। তৃতীয় দিনে তারা বোটে করে ছোট একটি নির্জন দ্বীপে গেল। বালির ওপর বসে ফল খেলো। দূরে শুধু ঢেউয়ের শব্দ। চতুর্থ দিনে সকালে আনিকা প্রথমবার অফিসের কথা তুলল। অফিসে সব ঠিক আছে তো? অভি হেসে বলল, 2 সপ্তাহ ছুটি ঘোষণা করেছো কে? আনিকা লজ্জা পেয়ে বলল, ঠিক আছে, আজ আর অফিসের কথা নয়। পঞ্চম দিন রাতে তারা বিচে ক্যান্ডেল লাইট ডিনার করলো। আকাশ ভরা তারা, সমুদ্রের মৃদু শব্দ। অভি বলল, আমাদের গল্পটা সহজ ছিল না। আনিকা ধীরে বলল, কিন্তু এখন আমি চাই এটা সহজ হোক। অভি তার হাত ধরল। তাহলে আমরা সহজ করব। সেই রাত ভিলার বারান্দায় চাঁদের আলো পড়ছে। সমুদ্র রূপালী হয়ে আছে। আনিকা সাদা হালকা পোশাক পরে দাঁড়িয়ে, হাওয়ায় চুল উঠছে। অভি পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। এই নীরবতা ভরা ছিল হাজার কথায়। আনিকা ঘুরে তার দিকে তাকালো। চোখে আর কোনো দেয়াল নেই। ধন্যবাদ। কিসের জন্য? আমাকে কখনো ছেড়ে না যাওয়ার জন্য। অভি আনিকার গলায় মুখ ডুবালো। আনিকা চোখ বন্ধ করে ফেলল। অভি আনিকার মুখ ঘুরিয়ে ঠোঁট ডুবিয়ে দিল আনিকার ঠোঁটে। এভাবেই চললো কিছুক্ষণ। তারপর অভি আনিকাকে কোলে তুলে রিসর্টের রুমে নিয়ে গেল। আজকে রাতটা ওদের। দুজনে মিশে গেল ভালোবাসার এক অমৃত রাজ্যে। তারপর তাদের ভালোবাসার নিঃশ্বাস ধীরে ধীরে মিলিয়ে গেল সমুদ্রের শব্দে। ভালোবাসার সেই মুহূর্তটা ছিল শান্ত, গভীর। শেষ 2 দিন তারা শুধু বিশ্রাম নিল। সকালবেলা কফি হাতে সমুদ্র দেখা, দুপুরে একসাথে বই পড়া, বিকেলে আবার সাঁতার। আনিকা একদিন বলল, আমি তো শান্ত কখনো ছিলাম না। অভি মজা করে বলল, মালদ্বীপকে ধন্যবাদ দাও। না, তোমাকে। আনিকা তার দিকে তাকালো। সপ্তম দিনের সন্ধ্যায় তারা বালির উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখল। দুজনেই জানে আগামীকাল ফিরতে হবে। তুমি কি ফিরে যেতে প্রস্তুত? হ্যাঁ, কিন্তু আমি কখনোই এই স্মৃতিগুলো ভুলবো না। আনিকা মাথা নাড়ল। ফেরার পথে বিমানে আনিকা জানালার বাইরে তাকিয়েছিল। এই 7 দিনে তারা শুধু সমুদ্র দেখেনি, তারা নিজেদের নতুন করে দেখেছে। ঢাকায় নামতে শহরের কোলাহল আবার কানে এলো, কিন্তু এবার সেই শব্দ বিরক্তিকর লাগলো না।
কারণ তারা জানে এই কোলাহলের মধ্যেই তাদের বাড়ি। গাড়িতে ফেরার সময় অভি বলল, আবার কখনো আসবো? আনিকা মুচকি হেসে বলল, যখন আমাদের মনে হবে আবার একটু বিশ্রাম ও আনন্দ দরকার। অভি তার হাত ধরল। মালদ্বীপ তাদের জন্য শুধু একটি ভ্রমণ ছিল না, এটা ছিল বিশ্বাসের পুনর্জন্ম। 7 দিনের নীল সমুদ্র তাদের সম্পর্কের ভেতরের সব অস্থিরতা ধুয়ে দিয়েছে। এবার তারা ফিরেছে শুধু স্বামী স্ত্রী হয়ে নয়, দুজন সত্যিকারের সঙ্গী হয়ে। মালদ্বীপ থেকে ফিরে আসার পর সবকিছু যেন নতুন করে শুরু হয়েছিল। আনিকা অফিসে আগের মতোই ব্যস্ত, মিটিং, প্রেজেন্টেশন, সাইন করা ফাইল সব চলছে। কিন্তু ইদানিং তার শরীরটা কেমন যেন অদ্ভুত লাগছে। সকালে ঘুম থেকে উঠতে মাথা ঝিমঝিম করে, হালকা বমি বমি ভাব, খাবারের গন্ধে অস্বস্তি লাগে। অভি খেয়াল করেছে, কিন্তু আনিকা সবকিছু খুব স্বাভাবিক করে রাখে। অভি একদিন জিজ্ঞেস করেছিল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হয়তো, কিন্তু একটু ক্লান্ত। আনিকা হাসলো। সে জানে অভি খুব চিন্তা করবে, তাই কিছুই খুলে বলে না। আনিকার প্রিয় সাথী অনেকদিন ধরে বিষয়টা লক্ষ্য করেছে। আনিকা মাঝে মাঝে চেয়ারে বসে চোখ বন্ধ করে রাখছে, মিটিং এর মাঝখানে হঠাৎ পানি চাইছে। একদিন সাথী সাহস করে বলল, ম্যাম, আপনি কি ডাক্তার দেখাবেন? আনিকা হেসে উড়িয়ে দিল, কিছু না সাথী, স্ট্রেস, ডাক্তার লাগবে না। কিন্তু সাথীর মন মানল না। সেদিন অফিসে বড় একটা প্রেজেন্টেশন ছিল। বোর্ডরুমে সবাই বসে, আনিকা দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছে। হঠাৎ তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। কানের শব্দ বন্ধ হয়ে আসছে। সে এক মুহূর্ত টলমল করলো, তারপর ধপ করে মেঝেতে পড়ে গেল। ম্যাম, সাথী ছুটে এলো। সবাই ভয় পেয়ে গেল। সাথী দ্রুত পানি এনে চোখে মুখে ছিটিয়ে দিল। কয়েক সেকেন্ড পর আনিকার চোখ কাঁপলো। সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। আমি ঠিক আছি, সে দুর্বল কণ্ঠে বলল। কিন্তু এবার আর সাথী চুপ থাকলো না। অফিস থেকে সবাইকে সরিয়ে সাথী বাইরে গিয়ে ফোন বের করলো। সে সরাসরি অভিকে কল দিল। স্যার, আমি সাথে বলছি। ম্যামের শরীর অনেকদিন ধরে খারাপ, আজ অজ্ঞান হয়ে গেছে, বমিও করছিলেন। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর অভির গলা কেঁপে উঠল। আমি এখনই আসছি। অভি ছুটে অফিসে পৌঁছালো। আনিকা তখন একটু দুর্বল। তুমি আমাকে কিছু বলনি কেন? অভির চোখে রাগ নয়, ভয়। তুমি টেনশন করতে। আনিকা মৃদু হাসলো। অভি তার হাত শক্ত করে ধরলো। আমি টেনশন করব না, আমি পাশে থাকবো। সরাসরি তারা হাসপাতালে গেল। ডাক্তার চেক আপ করলেন, ব্লাড টেস্ট, আলট্রাসোনোগ্রাফি সব করা হলো। অভি বাইরে বসে আছে, হাত দুটো একসাথে জড়ানো। মনে হচ্ছে সময় থেমে গেছে। অবশেষে ডাক্তার হাসি মুখে বেরিয়ে এলেন। কংগ্রাচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। এক মুহূর্তের জন্য অভি বুঝতেই পারল না। মানে? ডাক্তার মৃদু হেসে বললেন, মিসেস আনিকা প্রেগনেন্ট। অভির চোখ ভিজে উঠল। সে যেন বিশ্বাসই করতে পারছে না। কেবিনে ঢুকেই অভি আনিকার হাত ধরে বসে পড়ল। তুমি জানো? তার কণ্ঠ কাঁপছে। আনিকা অবাক হয়ে তাকালো। অভি ফিসফিস করে বলল, আমরা বাবা মা হতে যাচ্ছি। আনিকার চোখ বড় হয়ে গেল। তারপর মুহূর্তের মধ্যে চোখ ভরে উঠল পানিতে। সত্যি? অভি মাথা নাড়ল। আনিকা কান্নায় ভেঙে পড়ল। এই কান্না কষ্টের নয়, অপার্থিব আনন্দের। সবার আগে খবর গেল আনিকার বাবার কাছে। তিনি ফোনের ওপাশে চুপ করেছিলেন কয়েক সেকেন্ড, তারপর বললেন, আমি দাদু হব? তার কণ্ঠে গর্ব আর আবেগ। অভির মা খবর শুনে কেঁদে ফেলেন। পরিবারে যেন উৎসবের আবহ। সময় ধীরে ধীরে এগোতে লাগলো। অভি এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। আনিকা কি খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, সব কিছু খেয়াল রাখে। সকালে ফল কেটে দেয়, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিজে গিয়ে ঠিক করে। রাতে আনিকার পায়ে হালকা ম্যাসাজ করে দেয়। আনিকা মজা করে বলে, তুমি এত কেয়ারিং কবে থেকে হলে? যেদিন থেকে জানলাম আমি বাবা হব। অভি হেসে উত্তর দেয়। মাঝে মাঝে আনিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বদলে যাওয়া শরীর দেখে। তার চোখে বিস্ময়, তার ভেতরে আরেকটা প্রাণ বড় হচ্ছে। একদিন অভি তার পেটে হাত রেখে বলল, হ্যালো ছোট্ট মানুষ, আমি তোমার বাবা। আনিকা হাসতে হাসতে কেঁদে ফেলল। 9 মাস যেন কখনো দ্রুত, কখনো ধীর। প্রতিটা রিপোর্ট ভালো এলে অভি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আনিকা মাঝে মধ্যে ভয় পায়। সব ঠিক হবে তো? অভি তার কপালে হাত রেখে বলে, আমরা একসাথে আছি। সেই দিনটা হঠাৎই চলে এলো। রাতে হালকা ব্যথা শুরু। হাসপাতালে নেওয়া হলো। অভির হাত ঠান্ডা হয়ে আছে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে। তার মনে পড়ছে তাদের প্রথম দেখা, প্রথম ঝগড়া, মালদ্বীপের নীল সমুদ্র, সবকিছু। ডেলিভারি রুমের দরজা বন্ধ। অভির মনে হচ্ছে হৃদয়টা বাইরে চলে আসবে। অবশেষে একটা ছোট্ট কান্নার শব্দ। নার্স বেরিয়ে এলেন, হাসি মুখে বললেন, কংগ্রাচুলেশন মিস্টার অভি, আপনার মেয়ে হয়েছে। অভির চোখ ভরে উঠল। মেয়ে? সে যেন আকাশ ছুঁয়ে ফেলল। কিছুক্ষণ পর নার্স ছোট্ট শিশুটিকে অভির কোলে দিল। লালচে ছোট্ট হাত পা,
অভি কাপা কাপা হাতে তাকে ধরলো। তার চোখে জল থামছে না। তুমি আমার রাজকন্যা। আনিকাকে কেবিনে নিয়ে যাওয়া হলো। আনিকা ক্লান্ত, কিন্তু মুখে শান্তির হাসি। অভি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলো। ধন্যবাদ। আমাদের মেয়ে। আনিকা ফিসফিস করে বলল। রাতে দুজনেই শিশুটির দিকে তাকিয়ে আছে। নাম কি রাখবো? আনিকা জিজ্ঞেস করলো। অভি একটু ভেবে বলল, অনাহিতা। কেমন? আনিকার চোখ জ্বলে উঠল। অনাহিতা মানে নির্মল পবিত্র। অভি মাথা নাড়ল। আমাদের ভালোবাসার মতো। তারা মেয়ের নাম রাখলো অনাহিতা। দিন কেটে যায়, ঘর ভরে যায় ছোট্ট কান্না, ছোট্ট হাসিতে। আনিকা মাঝে মাঝে অনাহিতাকে বুকে নিয়ে জানালার বাইরে তাকায়। তার মনে হয় জীবন তাকে সব দিয়েছে। অভি পাশে দাঁড়িয়ে দুজনকে জড়িয়ে ধরে। আনিকা মুচকি এসে জিজ্ঞেস করে, আমাদের গল্পটা এখানেই শেষ? না, এটা তো শুরু। অভি মাথা নাড়ে। তাদের সম্পর্কে সব জ্বর পেরিয়ে শেষ পর্যন্ত তারা পৌঁছেছে এই আলোয়। ভালোবাসা, বিশ্বাস, ধৈর্য সব মিলে গড়ে উঠেছে এক নতুন পরিবার। অনাহিতার ছোট্ট আঙ্গুল অভির আঙ্গুল শক্ত করে ধরে থাকে। আনিকা তাকিয়ে থাকে তাদের দিকে। তার চোখে আবার সেই আনন্দের কান্না। এভাবেই অনাহিতাকে নিয়ে চলতে থাকুক তাদের ভালোবাসার দিনগুলো।